আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে, ওকে ফাইন। একটু অপেক্ষা করেন, আমার ডিভাইসটা একটু ঠিক হোক। হ্যাঁ, ওকে। আজকে আমাদের লাস্ট ক্লাস এই ব্যাচের। দেখেন, 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, যে এখানে আগে এক্সপ্রেশনটা আমি লিখে দিই, ঠিক আছে? এখানে হয়তো প্রপারলি লেখা হয়নি, তো আমি জাস্ট লিখে দিই যে বিষয়টা আসলে এরকম ছিল, যে √2 - 1 ডিভাইডেড √2 + 1 প্লাস, তারপরে √2 + 1, √2 + 1 ডিভাইডেড √2 - 1, ঠিক আছে? তারপরে ছিল হচ্ছে আপনার, না ভাগ না, এখানে তো ভাগ, যোগ না। এরপরে নিচে ছিল হচ্ছে √3 - 1, √3 + 1, ঠিক আছে? তারপরে প্লাস ছিল হচ্ছে √3 + 1, নিচে ছিল হচ্ছে √3 - 1, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এক্সপ্রেশনটা। এইটা সমান সমান কত, এইটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? দাঁড়ান একটা মিনিট। তো এই এক্সপ্রেশনটার মানটা কত, এটা বের করা লাগবে, ঠিক আছে? সো খেয়াল করে দেখেন, আমরা মানে জায়গাও শর্ট, এই জায়গায় করাটাও একটু ইয়ে হয়ে যাবে। তো এখানে আমরা প্রথমে এই যে ডিনোমিনেটর যেই দুইটা আছে, এই ডিনোমিনেটর দুইটা লসাগু করে ফেলবো, অর্থাৎ √2 + 1 ইন্টু √2 - 1, ঠিক আছে? তাহলে √2 - 1, √2 - 1, সরি, √2 + 1 এর সাথে √2 + 1 কেটে যাবে, আর ওপরে থাকবে কত, √2, √2 - 1 দুইবার গুণ হয়ে যাবে, তার মানে আমরা এটা স্কোয়ার করে দিতে পারি। তারপরে প্লাস √2 - 1 এর সাথে √2 - 1 কেটে যাবে, তাহলে এই যে √2 + 1টা এখানে কি হয়ে যাবে, দুইবার হয়ে যাবে, তাহলে আমরা স্কোয়ার করে দিতে পারি। ঠিক সেমভাবেই ঠিক সেমভাবেই আমরা এখানে কি করতে পারি, যে এই যে √3 + 1, আবার এই যে √3 - 1, এই দুইটা যদি লসাগু করি, √3 - 1 এর সাথে √3 - 1 কেটে যাবে, সরি, √3 + 1 এর সাথে √3 + 1 কেটে যাবে, তাহলে এখানে এই যে √3 - 1 হয়ে যাবে দুইবার, তাহলে স্কোয়ার করা যায়। এখানে √3 - 1 এর সাথে √3 - 1 কেটে যাবে, কেটে যাওয়ার পরে এই যে √3 + 1 এটা হয়ে যাবে দুইবার, সো এটাকে আমরা স্কোয়ার করে দিতে পারি, ঠিক আছে? এখন খেয়াল করে দেখেন, এখানে আমাদের এই যে a + b * a - b সূত্র হয়ে গেছে এটা, ঠিক আছে? a + b * a - b, সো এটাকে আমরা স্কোয়ার - বি স্কোয়ার করতে পারি। সো √2-র ওপরে স্কোয়ার মাইনাস এই যে 1-এর উপরেও স্কোয়ার, আর ওপরে খেয়াল করে দেখেন a - b² এবং a + b² সূত্র হয়ে গেছে। a - b² সূত্র কি, এই যে স্কোয়ার প্লাস
স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার মানে হচ্ছে আমাদের 1 মাইনাস 2 ইন্টু √2 × 1, তারপরে প্লাস, তারপরে দেখেন a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এই যে স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার প্লাস 2 ইন্টু √2 × 1, ঠিক আছে। এই গেল হচ্ছে প্রথম এর বিষয়টা। আর নিচেও সেমভাবে যদি আমরা এখানে এই যে √3 + 1 আর √3 - 1 অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বলতে পারি কি যে স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে, কিছুক্ষণ আগেই বলছি যে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, তারপরে প্লাস a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 × 1, ঠিক আছে। এখন দেখেন এইটাকে যদি আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারবো যে ভাই √2 উপরে স্কোয়ার করলে এটা 2 হয়ে যাবে, 1ই হয়ে যাবে। এখানে দেখেন এই যে 2 ইন্টু √2 - 1 আর এইটা কেটে যাবে, কেটে যাওয়ার পরে এখানে 2 প্লাস 1, তারপরে আবার প্লাস কত 2 প্লাস আবার হচ্ছে 1, নিচেও এই যে 2 ইন্টু √3 × 1 আর এই যে প্লাস 2 ইন্টু √3 × 1, এটা কেটে যাবে, কেটে যাওয়ার পরে এখানে কত হয়ে যাবে 3 প্লাস 1 প্লাস 3 প্লাস 1, আর নিচে কত হবে এই যে 3 - 1, ঠিক আছে। তারপরে আমরা কি বলতে পারি যে 2 2 4 2 6, নিচে কত দেখেন নিচে কত 2 থেকে 1 বিয়োগ করলে 1 পাওয়া যাবে, তাহলে সমান সমান লিখতে পারি আমরা এখানে 3 3 6 2 8 ডিভাইডেড কত 3 থেকে 1 বিয়োগ করলে 2। এখন ক্যালকুলেশনে আসেন, 1 6 এর ভিতরে 6 বার যাবে, ডিভাইডেড 2 এটার ভিতরে 4 বার যাবে, 2 দিয়ে ভাগ করে দিলে উপরে 3 নিচে কত 2, এই যে 3/2। আমি পুরোটা একদম ভেঙে ভেঙে দেখাইছি, যদিও এত কিছু দেখানোর প্রয়োজনই নাই। ওই যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এইটা আসলে আপনি এমনিতেই বুঝতে পারবেন, ঠিক আছে, বা ওইটা ক্যালকুলেশন করার পরে কী হবে এটা বোঝা যাবে। তাহলে 3/2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অনেক বড় একটা ক্যালকুলেশন হয়ে গেছে, এত বড় ক্যালকুলেশন হবে না, কারণ মাঝখানে এই যে এই লাইনগুলো আপনি বাদ দিতে পারবেন, এই যে এই লাইনগুলো বাদ দেওয়া যাবে। আশা করি বোঝা গেছে 1 নাম্বার। 2 নাম্বারে চলে যান। 2 নাম্বার এটা রিপিট প্রশ্ন, এটা আমরা সলভ করছি এর আগেই, ঠিক আছে। সো এটা নিয়ে আমরা এখন আর মাথা ঘামাবো না। এটার উত্তর খুব সম্ভবত 2√14 হবে, সরি 2^14 হবে। 3 নাম্বারে চলে যান। 3 নাম্বারে কি বলা হচ্ছে যে বিলকিস ইনভেস্ট টাকা 2400 ইন দ্য XYZ ব্যাংক অ্যাট 5%। বলতেছে যে বিলকিস 2400 টাকা XYZ ব্যাংকে বিনিয়োগ করছে 5% হার সুদে। হাউ মাচ অ্যাডিশনাল মানি শি ইনভেস্ট অ্যাট 8%। তাহলে 8% সুদে সে অতিরিক্ত আরও কত টাকা বিনিয়োগ করছে, সো দ্যাট দ্য টোটাল অ্যানুয়াল ইনকাম উইল বি ইকুয়াল টু 6% অফ আর ইন্টায়ার ইনভেস্টমেন্ট। যার কারণে তার মোট বিনিয়োগ থেকে গড়ে সে 6% সুদ পাবে। সো এগুলো আমরা কিন্তু জানি, যেখানে আমরা চাইলে রুল অফ অ্যালিগেশন প্রয়োগ করতে পারি যে ভাই সে 2400 টাকা বিনিয়োগ করছে কত পার্সেন্ট হার সুদে, 5% হার সুদে। এখানে অতিরিক্ত 2400-র পরে আরও কত টাকা বিনিয়োগ করছে সেটা আমরা জানি না, ধরে নিচ্ছি X টাকা। সো এই X টাকা বিনিয়োগ করছে 8% হার সুদে। তো যখন এই যে গড় হিসাব করতেছে যে 2400 এবং X এই দুইটা অ্যামাউন্টের টাকা থেকে সে গড়ে কত টাকা সুদ পাচ্ছে, 6% সুদ পাচ্ছে। তাহলে এই যে সে অতিরিক্ত কত টাকা বিনিয়োগ করছে, অর্থাৎ X এর মানটা কত এটা বের করতে হবে। 8 থেকে 6 বিয়োগ করলে 2 পাওয়া যাবে, 6 থেকে 5 বিয়োগ করলে 1 পাওয়া যাবে। এখানে যে অনুপাতটা বের হইলো এটাও মূলত হচ্ছে তাদের ইনভেস্টমেন্টের অনুপাত। তাহলে এই 2 যদি 1200 গুণ হয়ে 2400 হয়, তাহলে এই 1 কি হবে 1200 গুণ হয়ে 1200 হয়ে যাবে।
তার মানে সে এই যে অতিরিক্ত আরও 1200 টাকা বিনিয়োগ করে 8%-এর সুদে। পরেরটাতে চলে যান। এখানে বলা হচ্ছে যে অনিতা হ্যাড টু ডু এ মাল্টিপ্লিকেশন ইনস্টিড অফ টেকিং 35 as one of the multipliers she took 53. As a result the product went up by 540. What is the new product? বলতেছে যে অনিতাকে বলা হলো তুমি একটা সংখ্যার সাথে 35 গুণ করো। তার মানে সঠিক ইনস্ট্রাকশন ছিল যে ধরে নিচ্ছি যে আমি একটা সংখ্যা দিলাম n, এই n এর সাথে আমি বললাম যে আপনি 35 গুণ করে দেন, কিন্তু আপনি আমার মানে নির্দেশনা না শুনে আপনি এই n এর সাথে কি করলেন, এই যে 53কে গুণ করে দিলেন। তো স্বাভাবিক ব্যাপার যে আপনি যখন n এর সাথে 35কে গুণ না করে 53 গুণন করবেন তখন আপনার ফলাফল বেশি আসবে, গুণফল বেশি আসবে। তো এখানে সেটাই বলতেছে যে আপনি ভুল করে গুণ করার কারণে আপনার গুণফল 540 বেশি আসছে। তাহলে এখানে গুণফল কত বেশি আসছে? আপনি বলবেন যে ভাইয়া 53n মাইনাস 35n ইজ ইকুয়াল টু কত? 540। তার মানে এই যে 18n ইজ ইকুয়াল টু 540, তাহলে n ইজ ইকুয়াল টু কত? 30। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য নিউ প্রোডাক্ট, মানে নতুন গুণফল কত। নতুন গুণফল বলতে এই যে ভুল করে যেই গুণটা করছেন এইটার গুণফল জিজ্ঞাসা করছে। তো n এর মান যেহেতু 30, তাও 30-এর সাথে 53 গুণ করলে কত হবে? 3 53তে 159 আর একটা শূন্য, অর্থাৎ 1590 হয়ে যাবে। এটা তো অনেকটা আনএক্সপেক্টেড ছিল সবার কাছে যে ঈদের আগে দিবে, তাও আবার সিনিয়র অফিসারের। এটা আসলে কেউ চিন্তাও করে নাই, দিয়ে দিছে। তো আপনাদের তো টেনশন না, আপনাদের তো সব কিছু মানে শেষই বলা চলে। এবং ওরা যে সিলেবাসটা দিছে সেই সিলেবাসটা দেখে মানে সবাই ধারণা করতেছে। আমি যদিও জানি না যে আসলে পরীক্ষা কারা নেবে, কেউই জানে না, কিন্তু সিলেবাস দেখে ধারণা করা হচ্ছে যে পরীক্ষা বিআইবিএমই নেবে। সো পরীক্ষা যদি বিআইবিএম নেয় তাহলে এটা তো আপনাদের জন্য খুব ভালো একটা সংবাদ। কারণ এই ব্যাচে যারা আপনারা বেশ কয়েকজন আছেন যে নিয়মিত ক্লাস করছেন, আজকে 34 নাম্বার ক্লাস, এই 34টা ক্লাসই করছেন। আমার মনে হয় না যে বিআইবিএম এর ম্যাথে 20টার মধ্যে 15টা 16টা ঠিক করার জন্য মানে এর চেয়েও বেশি কোনো কিছু দরকার আছে। এটা তো আপনারা করছেনই, কিন্তু আপনারা তো আমার রেগুলার ব্যাচেও আছেন, মানে সব কিছু মিলে এর চেয়ে বেশি কোনো কিছুর দরকার নাই। বা আপনাদের মানে খুব ভালো একটা ধারণা হয়ে গেছে যে আসলে বিআইবিএম কী টাইপের প্রশ্ন করতে পারে। সো পরীক্ষা ইনশাল্লাহ ভালো যাবে, প্যানিক হওয়ার কোনো কারণ নাই। এতদিন যা পড়ছেন রিভিশন দেন, পারলে 2 4 5টা মডেল টেস্ট দেন। কোনো টেনশন নাই, টেনশন করলেই টেনশন না করলেই কিছু না। খেয়াল করে দেখেন, এটা আসলে বলা যাচ্ছে না, বুঝতে পারছেন? জানা যাবে হয়তো, যারা আপডেট দেয় তারা জানাই দিবে, ঠিক আছে? দেখেন 5 নম্বরে কি বলা হচ্ছে যে রিনা অ্যান্ড শিলা এন্টার্ড ইনটু এ পার্টনারশিপ উইথ দেয়ার ক্যাপিটালস ইন দ্য রেশিও 5:6. At the end of 8 months, Rina withdraws her capital. If they receive the profit in the ratio of 5:9, find how long Sheila's capital was used. বলতেছে যে রিনা আর শিলা দুইজন মিলে যৌথভাবে একটা ব্যবসায় বিনিয়োগ করছে, কত অনুপাতে? 5:6। বলতেছে যে 8 মাস শেষে রিনা তার মূলধন নিয়ে চলে যাবে এবং তারা ব্যবসা থেকে যে লভ্যাংশ পাবে সেই লভ্যাংশটা তাদের মধ্যে বন্টিত হবে কি অনুপাতে? 5:9। তো জিজ্ঞাসা করছে যে শিলা কতদিন ধরে ব্যবসা করছে, এটা একটু বের করে দেখো। রিনা তো 8 মাস পরে চলে গেছে, 8 মাস ব্যবসা করে, তাহলে শিলা কতদিন ব্যবসা করছে এটা বের করে দেখেন। আমরা জানি যে ভাই
ইনভেস্টমেন্টের সাথে যদি আপনি টাইমকে গুণন করে দেন তাহলে আপনি ফলাফল হিসেবে কি পাবেন? প্রফিট পাবেন। ইনভেস্টমেন্টের সাথে টাইম গুণ করলে কি পাওয়া যায়? প্রফিট পাওয়া যায়। তো এখানে এই যে দেখেন দুইজন মানুষ, একজন হচ্ছে রিনা আর একজন হচ্ছে শিলা। রিনা বিনিয়োগ করে হচ্ছে 5 টাকা 8 মাসের জন্য, শিলা বিনিয়োগ করে 6 টাকা কয় মাসের জন্য এটা আমরা জানি না, ধরে নিচ্ছি যে টি মাসের জন্য। তাহলে এই যে ইনভেস্টমেন্টের সাথে টাইমকে গুণ করে দিছি, তাহলে এবার আমরা প্রফিট পাবো। তো রিনা প্রফিট করে কত? 5 টাকা। শিলা প্রফিট করে কত? 9 টাকা। 5 আর 5 কেটে যাবে, 5 আর 5 কেটে যাবে, তাহলে এখানে কত হবে? 60 ইজ ইকুয়াল টু 8 নং 72। তাহলে এই যে টি ইজ ইকুয়াল টু কত? এই যে 12। তার মানে শিলা ব্যবসা করে কয় মাস? 12 মাস। পরেরটাতে চলে যান, 6 নম্বর। বলতেছে যে এ ক্লাস স্টার্টস অ্যাট 10 AM অ্যান্ড লাস্টস টিল 1:30 PM. 4 periods are held during this interval. After every period 10 minutes are given free to the students. The exact duration of each period is. বলতেছে যে সকাল 10টা থেকে বেলা 1:30টা পর্যন্ত মোট 4টা ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসের মাঝখানে 10 মিনিটের বিরতি আছে। তাহলে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন কত এটা বের করতে হবে। তাহলে এই যে 1 নাম্বার ক্লাস, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার ক্লাস। তাহলে 1 নাম্বার ক্লাসের শেষ করার পরে 10 মিনিটের বিরতি, এখানে 10 মিনিটের বিরতি, এখানে 10 মিনিটের বিরতি। সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত টোটাল সময় হচ্ছে 3 ঘন্টা 30 মিনিট। তো এই 3 ঘন্টা 30 মিনিটের মধ্যে 10, 20, 30, এই 30 মিনিট হচ্ছে বিরতি, টিফিন টাইম। এই 10 মিনিট করে 30 মিনিট হচ্ছে টিফিন টাইম। তাহলে 4টা ক্লাস, 4টা ক্লাসের টোটাল ডিউরেশন কত হচ্ছে? 3 ঘন্টা। 3 ঘন্টা সমান সমান কত? এই যে 180 মিনিট। তো জিজ্ঞাসা করছে যে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন কত? 4টা ক্লাসের ডিউরেশন তাহলে 180 হলে একটা ক্লাসের ডিউরেশন কত হবে? এই যে 45 মিনিট। এই যে অপশন বিতে উত্তর। পরেরটাতে চলে যান, 7 নাম্বার। এখানে বলা হচ্ছে যে এখানে আসলে শব্দটা হবে শপকিপার, ঠিক আছে? যে শপকিপার স্পেন্ডস টাকা 1000 টু পারচেজ সিডি, সেট টাকা 20 ইচ। বলতেছে যে একজন দোকানদার 1000 টাকা খরচ করছে 20টা সিডি কেনার জন্য। তাহলে 20টা সিডির দাম 1000 টাকা হইলে একটা সিডির দাম কত হবে? আপনি বলবেন যে 50 টাকা। দ্য নেক্সট ডে দ্য ডিস্কস গো অন সেল ফর টাকা 16 ইচ অ্যান্ড দ্য শপার স্পেন্ডস টাকা 2400 টু পারচেজ মোর সিডিস। বলতেছে যে পরের দিন একটা ছাড় চলতেছিল যেখানে প্রত্যেকটা সিডি 16 টাকা করে পাওয়া যাচ্ছিল, এবং এই 16 টাকা করে সিডি কেনার জন্য ওই দোকানদার আবার 2400 টাকা খরচ করে। তাহলে এখানে কত টাকা হচ্ছে? 16 15 বার যাবে, তার মানে হচ্ছে 150। তার মানে এখানে সে কয়টা সিডি কিনতে পারে? দেখেন আমি একটা জিনিস ভুল বললাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিডির দাম হচ্ছে 20 টাকা করে, তাহলে 1000 টাকা দিয়ে কিনবে 50টা সিডি। আর এখানে বলতেছে যে প্রত্যেকটা সিডির দাম যদি 16 টাকা করে হয়, তাহলে দ্বিতীয় দিনে 2400 টাকা খরচ করে কয়টা সিডি কিনবে?
150টা। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য এভারেজ প্রাইস পার ডিস্ক পারচেসড, তাহলে প্রত্যেকটা সিডি ক্রয় করতে গড়ে কত টাকা খরচ হয়েছে, তাহলে সে গড়ে কত টাকা খরচ করছে, 1000 টাকার 2400 টাকা, অর্থাৎ 3400 টাকা টোটাল খরচ। সে সিডি কিনছে কয়টা, 50 আর 150, অর্থাৎ 200টা। তাহলে পার সিডি গড়ে কত টাকা দিয়ে কিনছে, আপনি বলবেন যে ভাইয়া 17 টাকা দিয়ে কিনছে। এই যে অপশন বি উত্তর। পরেরটাতে চলে যান, 8 নাম্বার। এখানে বলা হচ্ছে যে এ সেলসম্যান রিসিভস ডেইলি ওয়েজ অফ টাকা 250 and earns a commission of 15% on all sales he makes. How much টাকা worth of sales does he need to make in order to bring his total daily income of টাকা 1000? বলতেছে যে একজন বিক্রয় কর্মী প্রত্যেক দিন 250 টাকা পায়, আর যত টাকার জিনিস বিক্রি করে তার উপরে 15% ডিসকাউন্ট পায়। তো বলতেছে যে ওই দোকানদার যদি প্রত্যেক দিন 1000 টাকা ইনকাম করতে চায়, তাহলে সে কত টাকার জিনিস বিক্রি করবে। ওই দোকানদার যদি প্রত্যেক দিন 1000 টাকা ইনকাম করতে চায়, তাহলে কত টাকার জিনিস বিক্রি করবে। খেয়াল করে দেখেন, এই 1000 টাকার মধ্যে দুইটা অংশ আছে। একটা হচ্ছে ফিক্সড অংশ, যে সে দোকানে গেলেই 250 টাকা পাবে, এটা হচ্ছে ফিক্সড। আর আরেকটা হচ্ছে তার কমিশন, যে সে যত টাকার জিনিস বিক্রি করবে তার উপরে 15% কমিশন পাবে। তাহলে 1000-এর মধ্যে 250 টাকা হচ্ছে তার ফিক্সড বেতন, তাহলে বাদ বাকি যা থাকে, অর্থাৎ বাদ বাকি যেই 750 টাকা থাকে, এটা হচ্ছে তার কমিশন থেকে প্রাপ্ত টাকা। তো প্রশ্নে বলতেছে যে কমিশন কত পাবে, 15%। তার মানে আমাদের প্রশ্নে যেটা 15%, আমাদের স্ক্রিনে সেটা কত, 750। তো আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই ও টোটাল কত টাকার জিনিস বিক্রি করবে। তো আমরা তো জানি যে যে কোনো কিছু শুরুতে একদম 100% থাকে। সো আমরা এখানে ধরেই নিব যে সে একদম 100% টাকার জিনিস বিক্রি করে। তাহলে 100%-এর মান কত, এই যে 750 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 15, এটার ভিতরে 50 বার, 50 আর 100 গুণ করে দিলেই উত্তর পেয়ে যাবেন 5000 টাকা। দেখেন, পরীক্ষা আসলে যারাই নেক, মানে ওভারঅল বিষয় আশয় হয়তো মানে খুব বেশি পার্থক্য হবে না, মানে হালকা একটু পার্থক্য হইতে পারে। এরকম প্রত্যেকবার আসলে মানে শুধু চেঞ্জ করে 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 পরীক্ষা নেওয়াটা যুক্তিসঙ্গত না। আর করলেও আমার মনে হয় যে ওই যে এর আগের দিন যেটা বলছিলাম, যে একটা সিলেবাস দেওয়া উচিত আগেই। ঠিক আছে, তাছাড়া আসলে এটা আপনাদের জন্য ক্ষতিকর। আপনারা এটা বোঝেন কিনা আমি জানি না, আপনাদের জন্য একটু মানে ভারসাম্য বজায় করা ইয়ে হয়ে যায়। যেমন এখন এই যে সিলেবাসটা দিছে, সেখানে সামারি প্রিসাইজ কোনো কিছুই নেই, বাংলা থেকে ইংরেজি অনুবাদ নাই। ঠিক আছে, আবার বলতেছে যে গণিতের প্রশ্ন বাংলায় হবে, সাধারণ জ্ঞানের প্রশ্ন বাংলায় হবে, মানে লিখিত প্রশ্ন। আবার দেখা যাচ্ছে যে সামনে আবার অন্য কেউ পরীক্ষা নিলে যদি এটা চেঞ্জ করে ফেলে, আরেকজন যদি আর্গুমেন্ট বাদ দিয়ে প্রিসাইজ রাইটিং ঢুকায়, চিঠিপত্র ঢুকায়। ঠিক আছে, গণিত যদি আবার ইংরেজিতে দেয়, সাধারণ জ্ঞানের প্রশ্ন যদি আবার ইংরেজিতে দেয়, আবার একটা ঝামেলা। বোঝা গেছে, একজনকে দিয়েই প্রশ্ন করানো উচিত, এতে করে ব্যালেন্স হয় বিষয়টা। আসলে তারা বোঝে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখেন 9 নম্বরে কি বলা হচ্ছে, যে ইন এ ক্লাব 60% মেম্বার্স আর মেল অ্যান্ড 70% মেম্বার্স আর গ্রাজুয়েটস, এগেইন 50% অফ দ্য গ্রাজুয়েট মেম্বার্স আর মেল, হোয়াট পার্সেন্ট অফ দ্য ক্লাব মেম্বার্স আর ফিমেল অ্যান্ড নট গ্রাজুয়েট। এখানে বলা হচ্ছে যে একটা ক্লাবে 60% সদস্য আছে পুরুষ,
তো আর 70% সদস্য আছে যারা গ্রাজুয়েশন সম্পূর্ণ করছে। তো বলতেছে যে 50% অফ দ্য গ্রাজুয়েট মেম্বার্স আর মেল, বলতেছে যে যারা গ্রাজুয়েট তাদের মধ্যে 50% হচ্ছে আবার পুরুষ মানুষ। তো হোয়াট পার্সেন্ট অফ দ্য ক্লাব মেম্বার্স আর ফিমেল অ্যান্ড নট গ্রাজুয়েট, তাহলে ওই ক্লাবের শতকরা কতজন সদস্য, মানে শতকরা কত পার্সেন্ট সদস্য মহিলা এবং নন গ্রাজুয়েট, মহিলা এবং গ্রাজুয়েট নয় কতজন, এটা জিজ্ঞাসা করছে। এই খেয়াল করেন এখানে দুইটা গ্রুপ আছে। আমি ধরে নিচ্ছি যে ক্লাবের মানুষের সংখ্যা হচ্ছে 100। প্রথমে এই 100 জনকে মেল আর ফিমেলে বিভক্ত করা হয়েছে। বলতেছে যে মেল হচ্ছে 60 জন, তাহলে ফিমেল 40 জন। তারপরে এই 100কে আরও দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গ্রাজুয়েট আর একটা হচ্ছে নন গ্রাজুয়েট। তো বলতেছে যে গ্রাজুয়েট কতজন, 70 জন, তাহলে নন গ্রাজুয়েট কত, 30 জন। এরপরে আমাদেরকে বলা হচ্ছে যে যারা গ্রাজুয়েশন সম্পূর্ণ করছে তাদের 50% আবার পুরুষ, অর্থাৎ এই গ্রাজুয়েশনকে আবার দুই ভাগে ভাগ করছে, এই যে পুরুষ আর হচ্ছে মহিলা। তো 70-এর অর্ধেক হচ্ছে পুরুষ আর বাকি অর্ধেক হচ্ছে মহিলা। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে হোয়াট পার্সেন্ট অফ দ্য ক্লাব মেম্বার্স আর ফিমেল অ্যান্ড নট গ্রাজুয়েট, তাহলে কত পার্সেন্ট সদস্য মহিলা এবং গ্রাজুয়েট নয়। তাহলে খেয়াল করেন তো ভাই, এখানে টোটাল মহিলা কতজন বলছে, 40 জন মহিলা। এখন এই 40 জন মহিলার মধ্যে গ্রাজুয়েশন সম্পূর্ণ করা মহিলা কত, 35 জন, আর 5 জন হচ্ছে আপনার গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন। তাহলে মোট সদস্যদের সাপেক্ষে এই 5 এইটা কত পার্সেন্টের সমান, আমি তখন চোখ বন্ধ করে বলতে পারবো যে ভাই এটা হচ্ছে 5%-এর সমান। ঠিক আছে, এই 5% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বাংলাদেশ ব্যাংক আলাদা একটা সেল গঠন করতে পারে, করছেই তো, বিএসসি করে নাই। সো বিএসসিতে যারা আছে তাদের মধ্যে এমন কোনো যোগ্য মানুষ নাই যে তারা একটা সেট প্রশ্ন তৈরি করতে পারে। শত শত যোগ্য মানুষ বসে আছে বাংলাদেশ ব্যাংকে, চাইলেই প্রশ্ন তৈরি করতে পারে। কাউরেই টাকা দেওয়ার দরকার নাই, নিজের টাকা নিজের কাছে রাখবো। ঠিক আছে, সহজ হিসাব। এখন করবে না, এটা হচ্ছে তাদের বিষয়। ইন্ডিয়াতে ব্যাংকের পরীক্ষা হয়, তাদের ব্যাংকিং সিলেকশন কমিটি আমাদের মতোই, কিন্তু তাদের পরীক্ষা তারা নিজেরাই নেয়। তারা কোনো বিশ্ববিদ্যালয়কে ইজারা দিয়ে রাখে না, সেটা সরকারি হোক আর বেসরকারি বিশ্ববিদ্যালয় হোক, সেখানে ইজারা দিয়ে রাখে না যে আমার প্রশ্ন খাতা কাটা দায়িত্ব তোমাদের। ঠিক আছে, তাদের আলাদা সেল আছে, তারাই প্রশ্ন করে, তারাই খাতা কাটে, সব কিছু তারাই করে। অনলাইনে চাইলে অনলাইনে পরীক্ষা নেয়, আপনি যদি চান অফলাইনে পরীক্ষা দিবেন, অফলাইনেও পরীক্ষা দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেমন খুশি তেমন সাজার মতো। আপনি যদি চিন্তা করেন যে খাতা কলমে পরীক্ষা দিবেন, খাতা কলমে পরীক্ষা দেবেন। আপনি যদি বলেন যে আপনি পেপার বেসড পরীক্ষা মানে অনলাইন বেসড পরীক্ষা দিবেন, কম্পিউটারাইজড পুরো সিস্টেম, সেটাও দিতে পারবেন। আপনি যদি বলেন যে পুরো প্রশ্ন আমি হিন্দিতে পরীক্ষা দিব, তাই দিতে পারবেন। যদি বলেন যে বাংলায় দিতে পারবো, বাংলাতেই নিবে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? এগুলো সোহন ভাইকে বললে ভালো হয়, বুঝতে পারছেন? সোহন ভাইকে জিজ্ঞাসা করেন, সোহন ভাইকে বললে ভালো উত্তর দিতে পারবে। কারণ আমি যদি ওই জিনিসগুলো পড়াই না, আবার আমি এখানে ওই ইংরেজি বা ট্রান্সলেশন সম্বন্ধে মতামত দিতে গেলে মানে একটা বাজে একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে। ঠিক আছে, তো এটা সুমন ভাইকে বললে উনি যেহেতু এক্সপার্ট লোক, মানে উনি যেহেতু ওই বিষয়গুলো নিয়েই সবসময় থাকে বা ওই বিষয়টা পড়ায়, উনি বেটার বলতে পারবে। ঠিক আছে, 10 নম্বর দেখেন, পূজা ইজ টোয়াইস অ্যাজ ইফিসিয়েন্ট অ্যাজ আরতি অ্যান্ড টেক্স 90 days লেস দেন আরতি টু কমপ্লিট দ্য জব। ফাইন্ড দ্য টাইম ইন হুইচ দে ক্যান ফিনিশ দ্য জব টুগেদার। বলতেছে যে পূজা আরতির চেয়ে দ্বিগুণ ইফিসিয়েন্ট এবং আরতির যতদিন সময় লাগে পূজার লাগবে তার চেয়ে 90 দিন কম সময় কাজটা সম্পন্ন করতে। তো জিজ্ঞাসা করছে যে যদি দুইজন মিলে একসাথে কাজ করে তাহলে কত দিনের মধ্যে আমার এই কাজটা শেষ হবে। তো এখানে ইফিসিয়েন্সি বের করার ঝামেলা নাই, যেহেতু প্রশ্নে বলেই দিছে যে পূজার ইফিসিয়েন্সি হবে আরতির ইফিসিয়েন্সির দ্বিগুণ।
তাহলে আমি যদি বলি যে আরতির ইফিসিয়েন্সি 1, তাহলে পূজার ইফিসিয়েন্সি 2 হবে। তাহলে এইটা হচ্ছে তাদের ইফিসিয়েন্সি। তাহলে টাইমের অনুপাতটা কত হবে? তাহলে আমরা তো এগুলো জানি যে ভাই ইফিসিয়েন্সি রেশিও আর টাইম রেশিও এক অপরের উল্টা। তাহলে টাইম রেশিও কত হবে? 1:2। তো প্রশ্নে বলতেছে যে ভাই আরতির কাজ করতে যতদিন সময় লাগে পূজার কাজ করতে তার চেয়ে 90 দিন কম সময় লাগবে। আপনি এখানে একটু কষ্ট করে দেখেন তো স্ক্রিনে যে আরতির চেয়ে পূজার কতদিন কম সময় লাগতেছে। আপনি বলবেন যে 1 দিন কম সময় লাগতেছে। আরতির লাগে 2 দিন, পূজার লাগে 1 দিন। তার মানে পূজার 1 দিন কম সময় লাগতেছে। সো আমাদের স্ক্রিনে যে এটা 1 দিন, প্রশ্নে সেটা কত? 90 দিন। তার মানে এই 2 সমান সমান কত? 180। আর এই 1 সমান সমান কত? 90। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে দুইজন যদি একসঙ্গে কাজ করে তাহলে কাজটা কত দিনে শেষ হবে। তার মানে এখানে টোটাল ওয়ার্ক কত? আপনি এই সময়ের সাথে জাস্ট ইফিসিয়েন্সিকে যদি গুণ করে দেন, সময়ের সাথে ইফিসিয়েন্সিকে গুণ করে দিলে কাজের পরিমাণ পাওয়া যায়। তো সময় হচ্ছে 2, আর এই যে ইফিসিয়েন্সি হচ্ছে 2, আর সময় কত? 90 দিন। তাহলে টোটাল কাজ কত? 90×180। তাহলে এই যে টোটাল 180 ইউনিট কাজ যদি পূজা আর আরতি একসঙ্গে করে তাহলে 2 আর 1-এ 3 কাজ করতে পারবে। তাহলে 180 ইউনিট কাজ করতে সময় লাগবে কয়দিন? এই যে 60 দিন। ঠিক আছে, সি উত্তর। যদি বিআইবিএম প্রশ্ন করে বিগত প্রশ্ন পড়ে যান, সবই কমন পাবেন, মানে ম্যাক্সিমাম প্রশ্ন আপনি কমন পড়ে যাবেন। ঠিক আছে, বাক্য সংকোচন, বাগধারা, তারপরে হইতেছে আর কি কি আছে, বাক্য সংকোচন আছে, বা আমি তো নিজেই ভুলে গেছি বাংলায় কি কি থাকে জানি। মানে মুখস্থের পাঠ যেগুলো, বিরোচনের পাঠ, এগুলো সব বিগত পড়েন। সাহিত্যের পাঠ বিগত পড়েন। গ্রামারের অংশগুলো বিগত পড়েন। শুধু কয়েকটা জিনিস বুঝে বুঝে পড়বেন, সমাস, কারক, ধ্বনি পরিবর্তন, এই জিনিসগুলো আপনি ইয়ে করে পড়ে যাবেন। ঠিক আছে, ওই যে পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ, এগুলো আসবেই আসবে। ঠিক আছে, এগুলো ঝাড়া বিগত পড়ে গেলে কমন পাবেন। ক্লাসের শেষে বলবো নি যদি এ সময় থাকে। আমি অনেক দিন আগে বিআইবিএম এর একটা পোস্ট শেয়ার করছিলাম যে বিআইবিএম পরীক্ষা নিলে আপনার আসলে কি কি পড়া উচিত। ঠিক আছে, সো ওই গাইডলাইনটার যদি অনুসরণ করা যায় বিআইবিএম এর প্রিলি ফেল করা তার জন্য কঠিন হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখানে কি বলা হচ্ছে যে আরশাদ বট 50 শেয়ারস ফর 60 ইচ। বলতেছে যে আরশাদ 50টা শেয়ার কিনে, প্রত্যেকটার দাম হচ্ছে 60 টাকা করে। অ্যান্ড আফটার মান্থস হি বট 25 শেয়ারস ফর 56 ইচ। বলতেছে যে আর 1 মাস পরে সে আরও 25টা শেয়ার কিনে, প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 56 টাকা করে। দেন অ্যাট হোয়াট প্রাইস আরশাদ মাস্ট বাই মোর 25 শেয়ার্স। তাহলে আরও 25টা শেয়ার সে কত টাকা করে কিনবে অ্যাজ দ্য এভারেজ প্রাইস বিকাম 58, যাতে করে তার গড় মূল্য 58 টাকা পড়ে। সহজ জিনিস। বলতেছে যে 50টা শেয়ার কিনবে, প্রত্যেকটা শেয়ারের দাম 60 টাকা করে। তারপরে আবার বলতেছে যে 25টা শেয়ার কিনবে, প্রত্যেকটা শেয়ারের দাম 56 টাকা করে। তারপর আবার বলতেছে যে আরও 25টা শেয়ার কিনবে, কিন্তু প্রত্যেকটা শেয়ারের দাম কত আমি জানি না, ধরে নিচ্ছি এক্স টাকা। এতে করে তার গড় কত পড়বে? তাহলে দেখেন টোটাল কয়টা শেয়ার কিনলো? 50, 25, 75, আর 25-এ কত? 100। 100টা শেয়ার কিনছে। তাহলে এই 100টা শেয়ার, এই 100 দিয়ে যদি আমরা মোট দামকে ভাগ করে দেই তাহলে গড় ভ্যালু কত পাওয়া যাবে? ওরা বলতেছে এই যে 58 টাকা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখানে 60 আর 50 গুণ করে দিলে 3000 পাওয়া যায়। 56 আর 25 গুণ করে দিলে 112, তার মানে 1400 পাওয়া যাবে। আর এটা তো তাহলে কত হচ্ছে? 3000 আর 1400, 4400। তাহলে 4400 প্লাস হচ্ছে 25x ইজ ইকুয়াল টু 58 আর 100 গুণ করলে 5800। তাহলে 25x ইজ ইকুয়াল টু কত? 1400। তাহলে x সমান সমান কত? 25 1400-র ভিতরে যাবে 56 বার। তো আমাদেরকে তো এটাই বলতেছে যে এই যে শেষে যে 25টা শেয়ার কিনছি, এইগুলা কত টাকা করে কিনছিলাম? আমি বলছি যে এক্স টাকা করে কিনছিলাম। সো এক্স এর মান কত বেরোইছে এখানে? এই যে 56 বেরোইছে, তার মানে 56 উত্তর। হ্যাঁ, তাহলে এই গ্রুপ থেকে দেখে নেন।
দেখেন দেওয়া আছে, কোনো একটা গ্রুপে দেওয়া আছে, এই আমার প্রত্যেকটা ব্যাচেই দেওয়া আছে বোধহয়, একটু স্ক্রল করলেই পেয়ে যাবেন। পরীক্ষাটা যদি মানে ঈদের পরে দিত বা ওইভাবে ডেট ঘোষণা করতো তাহলে আপনারা তো ভয় পাইতেন না, ঠিক আছে? এখন সবাই ভয় পাচ্ছে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় গেম, বুঝতে পারছেন? তারা আপনাদেরকে নিয়ে অনেক ধরনের গেম খেলার চেষ্টা করে। এগুলো হচ্ছে মেন্টাল গেম, যে আপনি পরীক্ষায় বসার আগে দেখবেন যে অনেকেই হেরে যাবে, ঠিক আছে? জাস্ট এই মেন্টাল প্রেশারটাই নিতে পারবে না। কিন্তু আপনি তো পড়ছেনই, আপনি এতদিন পড়েন নাই, পড়ছেন। দেখেন এটাও রিপিট প্রশ্ন, এটার উত্তর 14,400, এটা আমরা বিভিন্ন সময় করে আসছি, রিপিট কোয়েশ্চেন এটা। পরেরটাতে চলে যান, 13 নাম্বার। মানে 13তে কি বলা হচ্ছে যে এ পার্সনস প্রেজেন্ট এজ ইজ 2/5 অফ দ্য এজ অফ হিজ মাদার। বলতেছে যে একজন মানুষের বর্তমান বয়স তার মায়ের বয়সের 2/5। তারপরে বলা হচ্ছে যে আফটার 8 ইয়ার্স, 8 বছর পরে, হি উইল বি 1/2 অফ দ্য এজ অফ হিজ মাদার। 8 বছর পরে এই মানুষটার বয়স তার মায়ের বয়সের অর্ধেক হয়ে যাবে। হাউ ওল্ড ইজ দ্য মাদার অ্যাট প্রেজেন্ট? তাহলে মায়ের বর্তমান বয়স কত? আমরা কিন্তু চাইলেই, এই যে আমরা খুব সুন্দর একটা মেথড শিখছি, ক্রস প্রোডাক্ট মেথড, চাইলেই কিন্তু সেটা এখানে লাগাইতে পারি, যে এখানে ছেলে এবং তার মায়ের বয়সের একটা তুলনা করা হচ্ছে। বলতেছে যে মায়ের বয়স যদি 5 হয়, তাহলে ছেলের বয়স হবে তার 2 অংশ, তার মানে 2:5 লিখতে পারি। তারপর বলতেছে যে আরও 8 বছর পরে, তার মানে ছেলের বয়সকেও 8 বছর সামনে নিয়ে গেলাম, মায়ের বয়সটাকেও আমি 8 বছর সামনে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে ছেলের বয়স হবে মায়ের বয়সের অর্ধেক। তার মানে মায়ের বয়স যদি 2 হয়, তাহলে ছেলের বয়স কত হবে? 1 হবে। তাহলে এখন আড়াআড়ি গুণ করে দেন, 5 × 5, 2 × 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1 পাওয়া যায়, 8 × 16, 8 × 8, 16 থেকে 8 বিয়োগ করলে 8 পাওয়া যায়। তো 1 সমান সমান যদি 8 হয়, আমাকে জিজ্ঞাসা করছে যে মায়ের বয়স কত। সো মায়ের বয়সটা কত হবে? 5 সমান সমান 5 × 8 = 40 বছর। এই যে সিতে উত্তর। রবিবার পর্যন্ত কিসের অপেক্ষা? রবিবারে কি হবে? এই এই যে আপনাদের, এই যে শুভ ভাই বলতে পারে, আপনাদের পূজার মানে ডেট কি হয়েছে? মানে পূজাটা কবে হচ্ছে আসলে? ঈদ তো কুরবানির ঈদ হবে বোধহয় খুব সম্ভবত 7 তারিখে, আমাদের এখানে 7 তারিখ। তাহলে আপনাদের পূজাটা কি ঈদের পরে নাকি ঈদের আগে হবে, বা এরকম কোনো ডেট কি আপনাদের? ও আচ্ছা, ওইটা পরের বিষয়। মানে পূজার কি ওইরকম কোনো ডেট ফিক্সড হয়েছে আপনাদের, যে এত তারিখে পূজা হইতে পারে বা এরকম কোনো কিছু? পূজার ছুটি আর ঈদের ছুটিটা একসাথে পড়লে ভালো হইতো বোধ হয়, এই জন্য জিজ্ঞাসা করলাম যে পূজার ছুটিটা কবে। ঈদ তো 7 তারিখে হবে, 7 তারিখ যদি ঈদ হয়, ওইদিকে পূজাও যদি ওইদিকে হইতো তাহলে ভালো হইতো। দেখেন 14 নম্বরে কি বলতেছে, সেপ্টেম্বরে? হাই সর্বনাশ, তাইলে না অনেক দেরি আছে। তাহলে এটা কেবল মে, জুন মাসে, জুলাই আরে তাহলে তো কুরবানি ঈদের 2 মাস 2.5 মাস পরে। আরে তার মানে অনেক দেরি। আচ্ছা, যাই হোক, দেখেন 14 নম্বর দেখেন, এটা রিপিট প্রশ্ন, এটা করে আসছি আমরা, এটা রিপিট কোয়েশ্চেন, এটার উত্তর হচ্ছে 100 পাই। এটা করে আসছি, রিপিট এটা।
16 ফিট 12 ফিট, হ্যাঁ রিপিট এটা। 15 নম্বরে যান। 15 তো কি বলতেছে যে দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার is equal to the perimeter of a rectangle whose length and width are 6 meter and 4 meter respectively. The side of the square is, এখানে বলা হচ্ছে যে একটা বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা এই দুইটা সমান, ঠিক আছে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে 6 মিটার আর 4 মিটার। তো জিজ্ঞাসা করছে যে ওই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত। সো আমরা কি জানি যে ভাই বর্গক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে 4টা বাহুর যোগফল। তো প্রত্যেকটা বাহুকে যদি এ ধরি তাহলে 4টা বাহুর যোগফল কত, 4a। এই 4a সমান সমান কত লিখতে পারি, আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য 6 প্রস্থ 4। তাহলে আমরা বলতে পারি যে 4a সমান সমান 6 4 10 2 20, তাহলে a সমান সমান কত 5। তার মানে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, এই যে 5 সেন্টিমিটার হবে বা 5 মিটার, যেটাই বলি না কেন 5 মিটার হবে। পরেরটাতে চলে যাই, 16 নম্বর। এটাও করে আসছে, এটাও রিপিট প্রশ্ন। এটার উত্তর হচ্ছে 1:√3, অর্থাৎ এটা বিষয়টা ছিল হচ্ছে এরকম, ঠিক আছে, যে এ বি সি আর এটা ছিল হচ্ছে ডি আর ই, ঠিক আছে। তাহলে যে এই বাহু এই আর হচ্ছে ইসির, এই আর হচ্ছে এসির দৈর্ঘ্য জানতে চাইছে, 1:3 হবে। এটা রিপিট কোয়েশ্চেন, বাংলাদেশ ব্যাংকেও আসছিল, এটা আমরা করে আসছি, রিপিট কোয়েশ্চেন এটা। পরেরটাতে চলে যাই, সোশ্যাল ইসলামী ব্যাংক প্রবেশনের অফিসার 2017, বিসমিল্লাতে। এইটাও রিপিট প্রশ্ন, এটাও আমরা করছি এর আগে কোনো একটা ক্লাসে সমাধান। 2 নম্বরে চলে যান। দেখেন 2 নম্বরে বলতেছে যে ফর হোয়াট ভ্যালু অফ এক্স বিটুইন -4 and 4 ইনক্লুসিভ ইজ দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার -10x + 16 দ্য গ্রেটেস্ট। বলতেছে যে ভাই এই এক্সের ভ্যালুটা হবে -4 থেকে নিয়ে শুরু করে একদম 4 পর্যন্ত। এক্সের যেই ভ্যালুটা, এক্সের ভ্যালুটা -4 থেকে নিয়ে শুরু করে একদম 4 পর্যন্ত হবে। তো বলতেছে যে এক্সের কোন ভ্যালুটা, -4 থেকে নিয়ে 4 পর্যন্ত কোন ভ্যালুটা বসালে এই এক্সপ্রেশনটা থেকে সর্বোচ্চ মান পাওয়া সম্ভব। এখানে ভাই সহজ বিষয়, আপনি যদি পজিটিভ মান বসান, যে কোনো পজিটিভ মান বসালে সেটা আপনাকে সবচেয়ে ছোট উত্তর দিবে, মানে ভ্যালুটা ছোট হয়ে যাবে। যেমন আমি যদি বলি, এখানে ম্যাক্সিমাম ছেলেপেলে যে ভুলটা করবে, 4 বসাবেই না, 4 বসাবেই না, কারণ অপশন দেখবে। ছেলেপেলে তো বুদ্ধিমান, অপশন দেখবে। অপশন যখন দেখবে তখন এই 4কে নিয়ে আর কাজ করবে না, কারণ 4 ধরার দরকার নেই, কারণ অপশনে তো 4 নাই, তার মানে 4 ধরবে না। ওরা যে কাজটা করবে, এই যে 2 ধরবে। তো যদি আমি এক্স এর মান 2 ধরি, তাহলে দেখেন কত হচ্ছে, 2 এর উপরে স্কোয়ার -10 2 20 প্লাস হচ্ছে 16, তার মানে 4 বিয়োগ 20 প্লাস 16, তাহলে 16 4 20, 20 থেকে 20 বিয়োগ করে দিলে এটা মানে একদম শূন্য চলে আসে। তার মানে এই 2 ধরে আপনি একদম 0 ভ্যালু পাচ্ছেন, হচ্ছে না। 0 ধরে তো হবেই না, কাহিনীই নাই। তখন পোলাপান করবে কি, -2 বা -4 ধরবে। সো এটা কমন টাইপের একটা প্রশ্ন। আপনারা এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে একদম সর্বনিম্ন মান, এখানে এক্স এর সবচেয়ে মিনিমাম মান হচ্ছে -4, নেগেটিভ মান ধরবেন। সো আমরা যদি -4 ধরি, যে এক্স এর মান -4, এইটার উপর স্কোয়ার -10 ইন্টু -4 প্লাস কত 16। আমরা জানি যে যে কোনো নেগেটিভ সংখ্যার উপরে বর্গ করলে সেটা পজিটিভ হয়ে যাবে। তার মানে এটা 4 4 16 পজিটিভ, -10 এর সাথে -4 গুণ করলে এই যে -40 প্লাস হচ্ছে আবার 60, তাহলে 16 মাইনাস মাইনাসে +40 প্লাস হচ্ছে 16, 16 16 32,
32 আর 40 কত? এই যে 72। এই 72-এর চেয়ে বড় কোনো ভ্যালু এই এক্সপ্রেশনটা থেকে পাওয়া সম্ভব নয়। আর 72 এই বড় ভ্যালু পাওয়া একমাত্র সম্ভব যদি আমরা এক্স এর ভ্যালুকে সর্বনিম্ন অর্থাৎ -4 ধরি। ঠিক আছে? পরেরটাতে চলে যাই, 3 নাম্বার। দেখেন এটাও রিপিট প্রশ্ন, এটাও আমরা সলভ করে আসছি। এটার উত্তর হচ্ছে 11.7। 4 নাম্বারে চলে যান। 4 নাম্বার, এটাও রিপিট প্রশ্ন, এটাও আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসে বোধহয় সমাধান করছি। 408 উত্তর। 5 নাম্বারে চলে যান। দেখেন এটা একদম সহজ প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে ইফ পজিটিভ ইন্টিজার এক্স অ্যান্ড ওয়াই আর নট বোথ অড, বলতেছে যে এক্স আর ওয়াই দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু দুইটাই অড নয়। একটা অড হইতে পারে এরকম যে এক্স অড হচ্ছে ওয়াই ইভেন হচ্ছে, অথবা এরকম হইতে পারে এক্স ইভেন হইতে পারে ওয়াই অড হইতে পারে, এরকম হইতে পারে, কিন্তু দুইটাই অড হবে না, একটা অড একটা ইভেন এরকম হবে। তো জিজ্ঞাসা করছে যে হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ইভেন, তাহলে নিচের কোনটা থেকে আপনি ইভেন সংখ্যা পাবেন? তো সহজ হিসাব ভাই, আমি যদি এক্স এর মানকে প্রথমে 1 ধরি এবং ওয়াই এর মানকে 2 ধরি, তাহলে এক্স ওয়াই এর গুণফল কত পাচ্ছি? 2 একে 2 ইভেন পাচ্ছি। আবার আমি যদি এক্স এর মানকে যদি ইভেন ধরি 2 ধরি, আর ওয়াই এর মানকে যদি 1 ধরি, তারপরেও আমি এক্স ওয়াই এর মান কত পাচ্ছি? ইভেন পাচ্ছি। অর্থাৎ এখানে এক্স ওয়াই একটা অড একটা ইভেন হবে। এই রকম করে নিচের কোনটা থেকে অবশ্যই আমি জোড় সংখ্যা পাবো? এই যে এক্স ওয়াই থেকে, যে এক্স আর ওয়াই গুণ করে দিলে আপনি অবশ্যই জোড় পাবেন, কারণ এক্স ওয়াই এর মধ্যে একটা অড আছে একটা ইভেন আছে, আর অড আর ইভেন গুণ করলে অলওয়েজ ইভেন পাওয়া যায়। পরেরটাতে চলে যান। এখানে কি বলতেছে যে ইফ টি মাইনাস 8 ইজ এ ফ্যাক্টর অফ টি স্কোয়ার মাইনাস কে টি মাইনাস 48 দেন কে ইকুয়াল টু হোয়াট। বলতেছে যে এই যে টি স্কোয়ার মাইনাস কে টি মাইনাস 48 এর একটা ফ্যাক্টর হচ্ছে টি মাইনাস 8, তাহলে কে এর ভ্যালু কত? তাহলে আমরা বলতে পারি যে ভাইয়া টি মাইনাস 8 যেহেতু ফ্যাক্টর, তার মানে টি মাইনাস 8 সমান সমান যদি 0 হয় তাহলে টি সমান সমান 8 হবে। তো টি সমান সমান যদি 8 হয়, জাস্ট মান বসায় দেন, 8 স্কোয়ার মাইনাস 8কে মাইনাস 48 সমান সমান কত? আচ্ছা, কে এর মান বের করতে বলে নাই? তাহলে এটা সমান সমান আমরা যদি শূন্য ধরতে পারি, না শূন্য ধরতে পারি, তাহলে 64। প্রশ্ন ঠিক আছে, ঠিকই তো আছে। আচ্ছা ওকে ফাইন। দেখেন 64 মাইনাস 8কে মাইনাস 48 ইজ ইকুয়াল টু 0 ধরলাম। 8কে আমি এই পাশে পার করে নিলাম, তো 64 থেকে 48 বাদ দিলে কত পাওয়া যাবে? 16 পাওয়া যাবে। তাহলে কে ইজ ইকুয়াল টু কত? এই যে 2। তার মানে কে এর মান কত হবে? 2 হবে। কে এর মান হচ্ছে 2। পরেরটাতে চলে যাই, 7 নাম্বার। দেখেন সাথে কি বলা হচ্ছে যে দ্য সাম অফ 3 ইন্টিজার্স ইজ 40। তিনটা সংখ্যার যোগফল হচ্ছে 40।
দ্য লার্জেস্ট ইন্টিজার ইজ 3 টাইমস দ্য মিডল ইন্টিজার। তো বলতেছে যে বড় সংখ্যাটা হবে মাঝখানের সংখ্যার 3 গুণ, অ্যান্ড দ্য স্মলেস্ট ইন্টিজার ইজ 23 লেস দেন দ্য লার্জেস্ট ইন্টিজার। আর ছোট সংখ্যাটা হবে বড় সংখ্যাটার চেয়ে 23 ছোট বা 23 কম। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য 3 ইন্টিজার? তাহলে এই 3টা সংখ্যার গুণফল কত এইটা জিজ্ঞাসা করছে। সহজ হিসাব। আমি যদি ধরি যে এটা হচ্ছে বড় সংখ্যা, এটা হচ্ছে মাঝখানের সংখ্যা, এটা হচ্ছে ছোট সংখ্যা, তো বলেই দিছে যে মাঝখানের সংখ্যা যা হবে বড় সংখ্যা হবে তার 3 গুণ। তো মাঝের সংখ্যাকে এ ধরলে বড় সংখ্যাকে 3 এ ধরা যায়, আর ছোট সংখ্যাটা হবে বড় সংখ্যাটার চেয়ে 23 ছোট। এখন এই 3টাকে যদি যোগ করে দেই, অর্থাৎ 3a প্লাস 3a মাইনাস 23 যোগ করে দিলে কত পাওয়া যাবে? 40 পাওয়া যাবে। তার মানে 7a ইজ ইকুয়াল টু 63। এ সমান সমান কত? 7, সরি, এ সমান সমান হচ্ছে 9, 7 নং 63, এ সমান সমান হচ্ছে 9। তাহলে এই যে 3 এর সমান সমান কত? 27, এ সমান সমান হচ্ছে 9, আর এখানে কত? 3 নং 27 থেকে 23 বাদ দিলে 4। তাহলে এই 3টা সংখ্যার গুণফল কত হবে? 27 গুণন 9 গুণন 4, 4 27 108, 108 আর 9 এই যে 972। অপশন বি উত্তর। পরেরটাতে চলে যান। এটাও রিপিট প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটাও রিপিট, এটা আমরা এর আগে সলভ করে আসছি। এইটার উত্তর হচ্ছে অপশনে 30/11। 8 নাম্বারটা আমাদের রিপিট প্রশ্ন। পরেরটাতে চলে যাই, 9 নাম্বার। নয় নম্বরে কি বলা হচ্ছে যে ইফ আরিফ সেভড মোর দেন টাকা 10 বাই পারচেজিং আ সোয়েটার অ্যাট আ 15% ডিসকাউন্ট, হোয়াট ইজ দ্য স্মলেস্ট অ্যামাউন্ট দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য সোয়েটার কুড বি টু দ্য নিয়ারেস্ট টাকা। বলা হচ্ছে যে একটা সোয়েটারে যদি 15%-এর মানে একটা সোয়েটারে যদি 15% আপনাকে ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে আপনি 10 টাকার বেশি সেভ করতে পারবেন। কথা বুঝছেন? কিন্তু এখানে একটু ঝামেলা আছে, আমরা ঝামেলাটাকে এড়ানোর চেষ্টা করব। যদি 15% ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে আপনি 10 টাকার বেশি সঞ্চয় করতে পারবেন। এক্স্যাক্ট যে 10 টাকায় সঞ্চয় করতে পারবেন এমন না, 10-এর বেশি, 11, 12, 13, 14 যা ইচ্ছা হইতে পারে, 10-এর চেয়ে বেশি টাকা আপনি সঞ্চয় করতে পারবেন। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট অ্যামাউন্ট দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য সোয়েটার কুড বি টু দ্য নিয়ারেস্ট টাকা। তাহলে ওই সোয়েটারটার অরিজিনাল প্রাইসটা কত সেটা বের করতে হবে। তো আমরা তো সবাই জানি যে ভাই, আমরা যদি ধরে নেই যেহেতু পার্সেন্টেজ সাইন দেখা যাচ্ছে, সো অরিজিনাল প্রাইস হচ্ছে আমার 100%। আমি যদি 15% ছাড় দেই, 15% ছাড় দেই, তাহলে প্রশ্নে আমাকে কি বলতেছে যে 10 টাকার বেশি সঞ্চয় করতে পারবো। খেয়াল করেন, আমি জাস্ট প্রশ্ন বুঝানোর স্বার্থে, এবং আমি যেহেতু এখানে অ্যাপ্রক্সিমেশন করব, আমি সেই জন্য আমি ধরেই নিচ্ছি যে ভাই 15% যদি ডিসকাউন্ট দেই তাহলে আমি 10 টাকা সঞ্চয় করতে পারবো, কিন্তু রিয়েলি সেটা 10-এর চেয়ে বেশি হবে। মানে 10 টাকার বেশি সঞ্চয় করতে পারবো, কিন্তু আমি জাস্ট প্রশ্ন সহজে ডিল করার জন্য আমি ধরে নিচ্ছি যে 15% ডিসকাউন্ট দিলে আমি 10 টাকা সেভ করতে পারি। তো 15%-এর মান যদি 10 হয়, তাহলে অরিজিনাল প্রাইস হচ্ছে 100%। এই 100% সমান সমান কত? তাহলে 100 আর 10 গুণ করলে 1000, নিচে হচ্ছে 15, 5 দিয়ে ভাগ করে দিলে 200, 5 দিয়ে ভাগ করে দিলে 3, এই 200-র ভিতরে কতবার যাবে? 66.66 বার যাবে। ঠিক আছে? অর্থাৎ যদি আমি 15% সমান সমান 10 ধরি, তাহলে আমার সোয়েটারটার অরিজিনাল প্রাইস কত আসে? 66 টাকা 66 পয়সা। কিন্তু যেহেতু প্রশ্নে বলতেছে যে ডিসকাউন্ট 15% দিলে আপনি 10-এর চেয়ে বেশি কোনো টাকা সঞ্চয় করতে পারেন, 10.5 টাকা হইতে পারে, 11, 12, যে কোনো কিছু হইতে পারে, 10-এর চেয়ে বেশি হবে। তার মানে কি, এই আমার অরিজিনাল যে প্রাইসটা, এই সোয়েটারের যে অরিজিনাল প্রাইস, এটা 66-র চেয়ে বড় কোনো সংখ্যা হবে। তো 66-র চেয়ে বড় কোনো সংখ্যা মানে কত? 67, মানে কাছাকাছি নিয়ে যাব। এবং প্রশ্ন যেহেতু বলতেছে যে নিয়ারেস্ট টাকা, একটা
কাছাকাছি মানে নিয়ে যান, তো 66.66কে আমরা বলতে পারি কত, 67 টাকা। ঠিক আছে, যে সোয়েটারটার অরিজিনাল প্রাইস 67 টাকা হবে। পরেরটাতে চলে যান 10 নম্বর। এখানে কি বলতেছে যে টু ট্রেনস এক্স অ্যান্ড ওয়াই স্টার্টেড সাইমultaneously ফ্রম অপোজিট এন্ডস অফ আ 100-mile রুট and traveled toward each other on parallel tracks. Train X traveling at a constant rate completed the 100-mile trip in 5 hours. Train Y traveling at a constant rate completed the 100-mile trip in 3 hours. How many miles had train X traveled when it meet train Y? সহজ হিসাব ভাই, যে দুইটা ট্রেন এক্স আর ওয়াই, এই দুইটা ট্রেন পরস্পর বিপরীত দিক থেকে 100 মাইল দূর থেকে একে অন্যের দিকে যাত্রা শুরু করছে। তো বলতেছে যে এক্স ট্রেনটার এই 100 মাইল দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে 5 ঘন্টা, আর এই ওয়াই ট্রেনটার 100 মাইল দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে কত, 3 ঘন্টা। তো জিজ্ঞাসা করছে যে হাউ মেনি মাইলস হ্যাড ট্রেন এক্স ট্রাভেলড হোয়েন ইট মিট ট্রেন ওয়াই, অর্থাৎ ট্রেন এক্স যখন ট্রেন ওয়াইয়ের সাথে মিট করে বা এই দুইটা ট্রেনের যখন সাক্ষাৎ হয় তখন এক্স ট্রেন কত মাইল ট্রাভেল করছে এটা বের করে। অর্থাৎ এক্স ট্রেনটা ওয়াই ট্রেনের সাথে সাক্ষাৎ হওয়ার সময় পর্যন্ত কত মাইল ট্রাভেল করে আসছে এটা বের করতে হবে। সো ভাই এই প্রশ্নটার ক্ষেত্রে, এটা আমরা এর আগে সলভ করছি কিনা, এই প্রশ্নটার ক্ষেত্রে ডিস্টেন্স কিন্তু আপনার কনস্ট্যান্ট, ডিস্টেন্সটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, কারণ দুইটা ট্রেনই 100 মাইল অতিক্রম করতেছে। তাহলে একটা হচ্ছে ট্রেন এক্স আর একটা হচ্ছে ট্রেন ওয়াই। ট্রেন এক্স এর সময় লাগে 5 ঘন্টা, ট্রেন ওয়াই এর সময় লাগে 3 ঘন্টা। তাহলে আমরা কি জানি যে ডিস্টেন্স যখন কনস্ট্যান্ট হবে তখন টাইম রেশিও আর স্পিড রেশিও একে অপরের উল্টা হয়। তো টাইম যদি 5:3 হয়, স্পিড কত হবে, 3:5। এখন খেয়াল করেন, আমরা এখান থেকে রিলেটিভ স্পিড বের করব, কারণ দুইটা ট্রেনের ডিরেকশন কি ছিল, অপোজিট ছিল। তাহলে একটা ট্রেনের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি 3, আর একটা ট্রেনের গতিবেগ দেখতে পাচ্ছি 5, তার মানে 3 5 কত, 8। এখন খেয়াল করেন, ধরে নেন যে এক্স ট্রেনটা এখান থেকে রওনা দিছে আর ওয়াই ট্রেনটা ধরে নেন এখান থেকে রওনা দিছে। এক্স ট্রেনটা এত দূর গেছে আর ওয়াই ট্রেনটা এখানে আসছে, এখান থেকে এক্স ট্রেন, এখান থেকে ওয়াই ট্রেন। তো এক্স ট্রেনটা যখন এখানে পৌঁছাইছে আর ওয়াই ট্রেনটা যখন এখান থেকে এখানে পৌঁছাইছে তখন তাদের দেখা হয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে তাদের মিটিং পয়েন্ট। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ভাই এই যে এক্স ট্রেনটা এখান থেকে এই মিটিং পয়েন্ট পর্যন্ত আসছে, এতটুকুর দূরত্ব শুধু বের করেন। সো আমরা তো সবাই জানি ভাই যে ডিস্টেন্স কীভাবে বের করতে হয়। ডিস্টেন্স বের করার সূত্র হচ্ছে স্পিডের সাথে টাইম লাগবে। সো আমাদের স্পিড আর টাইম কত এই জিনিসটা একটু বের করতে হবে। খেয়াল করে দেখেন, আমরা যদি দেখি যে এই দূরত্বটা, অর্থাৎ এক্স ট্রেন যে এখান থেকে রওনা দিছে আর ওয়াই ট্রেন যে এখান থেকে রওনা দিছে, এই দুইটা পয়েন্টের দূরত্ব কত, 100 মাইল না? এটা তো প্রশ্নে বলছে 100 মাইল দূরত্ব। তাহলে এই যে দুইটা ট্রেন, অর্থাৎ এক্স ট্রেন আর ওয়াই ট্রেন মিলে, এক্স আর ওয়াই এই দুইটা ট্রেন মিলে আমার 100 মাইল পথ ট্রাভেল করছে। তাহলে সময় কত লাগছে? তাহলে এই যে দূরত্ব হচ্ছে 100 আর স্পিড কত, এই যে 8 রিলেটিভ স্পিড। তাহলে এই 8 দিয়ে 100কে ভাগ করলে আমরা কত পাবো, 12.5 পাবো, যে 12.5 ঘন্টা সময় লাগছে। যেহেতু দুইটা ট্রেন একই সময়ে রওনা দিছে, তার মানে এই এক্স ট্রেনটাও 12.5 ঘন্টা ট্রাভেল করছে, এই ওয়াই ট্রেনটাও 12.5 ঘন্টা ট্রাভেল করে এখানে আসছে। তাহলে আমরা জানি যে ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে এক্স ট্রেনের স্পিড কত, এই যে 3। এক্স ট্রেন কত ঘন্টা ট্রাভেল করছে, এই যে 12.5 ঘন্টা ট্রাভেল করছে।
তার মানে 3-এর সাথে 12.5 গুণ করলে কত পাবো? 37.5 পেয়ে যাবো। তার মানে এক্স ট্রেন কত দূরত্ব অতিক্রম করার পরে ওয়াই ট্রেনের সাথে সাক্ষাৎ হয়েছে? এই যে 37.5 মাইল অতিক্রম করার পরে ওয়াই ট্রেনের সাথে সাক্ষাৎ হয়েছে। আরে কঠিনের কিছু নাই, সবই সহজ। পরেরটাতে চলে যান। শাহজালাল ইসলামী ব্যাংক, টিএসও, 2016 প্রশ্ন দেখেন। এখানে বলতেছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 150 অ্যান্ড 154। তাহলে দেখেন স্কোয়ার রুট 150 মাইনাস স্কোয়ার রুট 54, তাহলে এইটাকে আমরা ভাগতে পারি 25 × 6 হিসেবে, আর এইটাকে আমরা ভাগতে পারি 9 × 6 হিসেবে। তাহলে এখানে হবে কত? 5√6 মাইনাস 3√6, 5 থেকে 3 বিয়োগ করলে 2, তার মানে 2√6 আছে। অপশন এতে উত্তর। পরেরটাতে চলে যান, 2 নাম্বার। দেখেন 2-এ কি বলা হচ্ছে যে দ্য সাম অফ 6 কনজিকিউটিভ অড নাম্বারস এক্সিডস টুয়াইস দ্য লার্জেস্ট বাই 38, ফাইন্ড দ্য সাম অফ দ্য 6 নাম্বারস। বলতেছে যে 6টা ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল সবচেয়ে বড় সংখ্যাটার দ্বিগুণের চেয়েও 38 বেশি হলে এই 6টা ধারাবাহিক সংখ্যার যোগফল কত, এইটা বের করতে হবে। সো ধারাবাহিক বিজোড় সংখ্যা, আমি যদি ধরি যে একটা সংখ্যা হচ্ছে এক্স, একটা হচ্ছে x+2, একটা x+4, একটা x+6, একটা x+8, আর একটা হচ্ছে x+10, 1 2 3 4 5 6। তাহলে এই যে 6টা ধারাবাহিক সংখ্যা, এই 6টা ধারাবাহিক সংখ্যার যোগফল কত? আপনি বলবেন যে 6x প্লাস 2 6 12 20 10 30। তাহলে এই যে 6টা ধারাবাহিক সংখ্যার যোগফল সবচেয়ে বড় যেই সংখ্যাটা আছে তার দ্বিগুণ, তার দ্বিগুণের চেয়েও এই 6টা ধারাবাহিক সংখ্যার যোগফল কত বেশি? 38 বেশি। সো আমরা যদি এই দুইটাকে ইকুয়েট করতে চাই, এই 6টা সংখ্যার যোগফল তো এমনিতেই বেশি বড় সংখ্যার দ্বিগুণের চেয়ে, তো ওই যে যেই 38 বেশি সেই 38কে আমরা এটার সাথে যোগ করে দিব, তাইলে এই দুইটার মধ্যে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 6x + 30 ইজ ইকুয়াল টু 2x + 20 প্লাস হচ্ছে 38। তাহলে 6x থেকে 2x বাদ দিলে 4x, 38 20 58, 58 থেকে 30 বাদ দিলে 28, তাহলে x ইজ ইকুয়াল টু কত? 7। জিজ্ঞাসা করছে যে 6টা সংখ্যার যোগফল কত, তাহলে এই যে 6টা সংখ্যার যোগফল হচ্ছে আমার 6x + 30। সো x এর মান কত? 7 প্লাস হচ্ছে 30, তার মানে কত? 6 7 42 30 72। অপশন ডি উত্তর, যে এই 6টা সংখ্যার যোগফল হচ্ছে 72 হবে। পরেরটাতে চলে যান, 3 নাম্বার।
3 নম্বরে কি বলতেছে যে টাকা 1105 was divided among A, B and C. The amount of money received by A and B were in the ratio of 1:2. Amount of money received by B and C were in the ratio 3:4. How much money did A receive? বলতেছে যে 1105 টাকা এ বি সি এই তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া লাগবে, যেখানে এ এবং বি যত টাকা পাবে তার অনুপাত কত, 1:2। বি এবং সি যা পাবে তার অনুপাত কত, 3:4। তাহলে এখান থেকে আমরা এ বি সি এই তিনজনের ইন্ডিভিজুয়াল রেশিও বের করতে পারি। প্রথমে কে আছে এ, তার মানে 3 শেষে আছে সি, তার মানে 4 × 8, এটা 2 গুণ হলে এটাও 2 গুণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বের করতে হবে যে এ কত টাকা পায়। তাহলে এখানে তিনজন মিলে কত টাকা পাচ্ছে, 8, 6, 14, 3 17 টাকা পাচ্ছে। এখানে যেটা 17 টাকা প্রশ্নে সেটা কত, 1105 টাকা। আমাকে বলতেছে যে এ কত টাকা পাবে, তার মানে এই যে 3 পার্ট কত, 17। এটার ভিতরে কতবার যাবে, 6 বার। 6 17 102, হাতে থেকে 8 5 85, 5 17 85, 65 3 কত, এই যে 195। তার মানে এ পাবে এখানে 195 টাকা। পরেরটাতে চলে যান, 4 নম্বর। 4-এ কি বলতেছে যে এ গ্যাস ট্যাঙ্ক ইজ 1/5 ফুল অ্যান্ড রিকোয়ার্স 32 গ্যালনস টু মেক ইট 3/7 ফুল। হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক? বলতেছে যে একটা ট্যাঙ্কির 1/5 পূর্ণ করা আছে, 3/7 পূর্ণ করতে গেলে সেখানে আরও 32 গ্যালন গ্যাসের দরকার। তাহলে ওই ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত, এটা বের করতে হবে। সো আমরা এখানে ধরেই নিব যে ওই ট্যাঙ্কির ধারণ ক্ষমতা কত, এই যে 5 আর এই 7-এর লসাগু, 5 7-এর লসাগু কত, 35। তো 35-এর ভিতরে 1/5 পূর্ণ করা আছে, তার মানে 7 পূর্ণ করা আছে। আমাকে যদি 35-এর 3/7 পূর্ণ করতে হয়, তার মানে 15 পূর্ণ করতে হবে। তাহলে এখানে কত গ্যালন গ্যাসের দরকার হচ্ছে, আপনি বলবেন যে 7 ছিল 15 করবেন, তার মানে এখানে 8 গ্যালন গ্যাসের দরকার। সো আমাদের এখানে 8 গ্যালন গ্যাস যোগ করতে হবে। আর প্রশ্নে বলতেছে যে কত গ্যালন অ্যাড করা লাগবে, 32 গ্যালন। তো 8 পার্ট 32 হলে 1 পার্ট 4। জিজ্ঞাসা করছে যে ধারণ ক্ষমতা কত, তার মানে 35 পার্ট কত হবে, 140 হয়ে যাবে। অপশন ডি উত্তর। পরেরটাতে চলে যান, এটাও রিপিট প্রশ্ন, এটা আমরা এর আগে করে আসছি। এটার উত্তর হচ্ছে 1040। তো রিপিট প্রশ্ন 5 নম্বর। পরেরটাতে যাই আমরা, 6 নম্বর। 6 কি বলা হচ্ছে যে 10 minutes after a plane leaves the airport it is reported to be 40 miles away. What is the average speed in miles per hour of the plane? বলতেছে যে 10 মিনিট পরে, মানে একটা প্লেন এয়ারপোর্ট ছেড়ে যাওয়ার 10 মিনিট পরে দেখা গেল যে সেটা এয়ারপোর্ট থেকে 40 মাইল দূরে অবস্থান করতেছে। তো বলতেছে যে ওই প্লেনের গড় গতিবেগ কত হবে। তো সহজ হিসাব, গতিবেগ মানে হচ্ছে একটা যানবাহন 60 মিনিটে যত দ্রুত অতিক্রম করে সেটাই তার গতিবেগ। তাহলে এই প্লেনটা 10 মিনিটে যাচ্ছে হচ্ছে 40 মাইল,
তাহলে 60 মিনিটে যত দূর যাবে সেটাই হচ্ছে তার কি গতিবেগ। তাহলে 10 দিয়ে ভাগ করে দিলে কত হবে? 4, 4 কত? 240। তার মানে এই প্লেনটার গড় গতিবেগ হচ্ছে 240 মাইল পার আওয়ার। আজকের আবহাওয়াটা খুব ভালো, শুধু ঘুম ধরতেছে, একদম ঠান্ডা, বৃষ্টি হয় নাই আমাদের এদিকে, কিন্তু মেঘ করছিল এবং বাতাস হয়েছে, যেন ঠান্ডা একটা আবহাওয়া। এখন ধরতেছে শুধু ঘুম। 7 নম্বরে চলে যান। দেখেন তো 7 নম্বর, 7 নম্বরে কি বলতেছে আমাদেরকে, যে ইফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 অ্যান্ড এক্স ওয়াই ইকুয়াল টু 80, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। বলতেছে যে এক্স মাইনাস ওয়াইয়ের মান 2 দেওয়া আছে, এক্স ওয়াই হচ্ছে 80, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান কত? জাস্ট সহজ সূত্র, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব মানে কত? এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান তো আমরা জানি যে এটা হচ্ছে 2, তাহলে 2-এর উপরে কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মানও আমরা জানি কত? 80 ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? এই যে 2। তাহলে 2-এর উপরে কিউব মানে হচ্ছে 8, 3 80-তে কত হয়? 240, 240 দোকানে কত? 480। তাহলে 480 আর 8-এ কত হয়ে যাবে? 488 হয়ে যাবে। অপশন বি উত্তর। এটার পরে আরেকটা ব্যাচের ক্লাস আছে, ওই যে ম্যারাথন ব্যাচের ক্লাসটা আছে, বুঝতে পারছেন? ক্লাস না নিলে ওটা, এখন ক্লাস না নিলে ঝামেলা হয়ে যাবে, পোলাপান খেপে যাবে যে 16 তারিখে পরীক্ষা, মাঝখানে ক্লাস দিলেন মিস, বুঝতে পারছেন? আবার এখন এখন যদি ক্লাস বন্ধ করে যদি মানে জাস্ট বিছানায় যাব, দেখবেন যে ঘুম শেষ। মানে ঘুমানোর প্রিপারেশন নিয়ে আপনি যাবেন, ঘুম ধরবে না। আমার কাছে মনে হয় যে আগেই ভালো ছিলাম। ধরেন মানে ছোট যখন, মানে 7-8 বা ইন্টারমিডিয়েট পর্যন্ত বলা চলে যে ভালোই ছিলাম, যে মন চাইলে মানে যখন ইচ্ছা তখন ঘুমানো যাইতো, ভিতরে কোনো টেনশন ছিল না। স্কুল লাইফে এটা আরও বেশি, যে আমরা, আপনাদের ক্ষেত্রে এটা ঘটছে কিনা জানি না, এটার জন্য প্রচুর জীবনে প্রচুর বকাঝকা খাইছি। যে আগে তো 10টা থেকে 4টা পর্যন্ত স্কুল হইতো, তো 4টার দিকে স্কুল থেকে এসে শুধু কোনো রকমে খেয়ে দিয়ে খেলতে যাইতাম। তো স্বাভাবিক ব্যাপার, সন্ধ্যার আগ পর্যন্ত যদি আপনি খেলাধুলা করেন তাহলে শরীর কিন্তু এমনিতেই দুর্বল হয়ে যায়। তো তো সন্ধ্যার পরে যখন পড়তে বসতে হয়, তখন পড়তে বসলেই ঘুম ধরে, পড়তে বসলেই ঘুম ধরে, এবং আপনি ঘুমে পড়ে যাচ্ছেন, এই ভাবটা তখন ছিল। মানে এত ঘুম, কিন্তু ওই যে আমাদের সময় একটা রেস্ট্রিকশন ছিল যে রাত 10টা পর্যন্ত পড়াই লাগবে। ভালো ছাত্ররা সব সময় রাত 10টা পর্যন্ত পড়ে, সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত পড়তেই হবে, তাছাড়া রাত 10টার আগে শোয়াই যাবে না। আট নম্বরে চলে যান। 8 নম্বরে কি বলা হচ্ছে, যে ইফ 3 অ্যাপলস কস্ট টাকা 19, 3টা আপেলের দাম হচ্ছে 19 টাকা, হাউ মেনি অ্যাপলস ক্যান বি পারচেসড ফর টাকা 152, 152 টাকা দিয়ে আপনি কয়টা আপেল কিনতে পারবেন? সহজ হিসাব, যে 19টা আপেল কিনতে, 19 টাকা দিয়ে আমি 3টা আপেল কিনতে পারি, তাহলে 152 টাকা দিয়ে কয়টা কিনতে পারবো? 3 গুণন 152 ভাগ হচ্ছে 19, 19 এটার ভিতরে কতবার যাবে? 8 10 80, 8 নং 72, 8বার যাবে,
তাহলে 3 × 8 কত, 24। তার মানে 152 টাকা দিয়ে 24টা আপেল কেনা সম্ভব। আসলে ওই সময়টা মানুষ তখন মনে হতো যে আসলে কবে বড় হব। আমি মানে এই যে মানে বাসায় ঢোকা নিয়ে, মানে সন্ধ্যার আগে বাসায় ঢুকতে হবে, এইটা নিয়ে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত খুব সাফার করছি, খুবই। ইন্টারমিডিয়েটে আমার মনে আছে যে আমি 2 দিন কি 3 দিন বাসায় ঢুকছি সন্ধ্যার পরে, এবং ওই 2-3 দিন আমি প্রচণ্ড রকমের ঝাড়ি খাইছি আমার বাপের কাছে। ঠিক আছে, মানে সন্ধ্যার পরে কখনো বাসায় ফেরা যাবে না, বাসায় ফিরতে হবে সন্ধ্যার আগেই, মাগরিবের নামাজের আগে বাসায় ফিরতে হবে। আর তখন শুধু একটা কথাই মনে হইতো, স্কুলে বা কলেজে ওঠার পরে একটা কথাই শুধু মনে হচ্ছে, কবে বড় হব। যেদিন বড় হব সেদিন তো আর বলতে পারবে না যে বাসায় ফেরত ফেরত আসা লাগবে সন্ধ্যার আগে। ঠিক আছে, এবং ওই জিনিসটা প্রথম 1-2 বছর খুব এনজয় করছি। মানে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম তখনও মানে আপুর বাসাতেই ছিলাম, কিন্তু আপুর বাসাতে অত বাধ্যবাধকতা ছিল না। অনেক দিন, মানে সপ্তাহের মধ্যে 2-3 দিন বাসাতেই ফিরি নাই, এমনও হয়েছে যে বাসায় আসি নাই। হয়তো বিকেলে ক্লাস শেষ হয়েছে, ফোন করে দিয়েছে আজকে বাসায় ফিরবো না, সারা রাত ঘুরছি, এই জায়গায় গেছি ওই জায়গায় গেছি, বাসাতেই আসি নাই। বা বাসায় হয়তো কোনো কোনো দিন দেখা গেছে যে ঢুকতে ঢুকতে রাত 12টাও বেজে গেছে, রাত 1টা বেজে গেছে, রাত 1:30টা বেজে গেছে, গভীর রাতে সবাই ঘুমিয়ে গেছে, তখনও বাসায় ফিরছি। বাট প্রথম ওই 1-2 বছর ভাল লাগছে, মানে চরম স্বাধীনতা, স্বাধীনতা সর্বোচ্চ উপায়ে ব্যবহার। তারপরে আর ভাল লাগে না। ঠিক আছে, এখন ওইটা আবার মিস করি যে যদি ইয়ে করা যাইতো, মানে ওই স্কুল লেভেলে ফেরা যাইতো তাইলে ভালো হইতো। অন্তত এখন ধরেন যে অনেক ধরনের টেনশন হয়, মানুষ যত বড় হয় তখন নানা রকম টেনশন হয়, আমার মধ্যেও টেনশন হয়। তো এই টেনশনগুলো থেকে বাঁচার জন্য হইলেও ছোট হওয়া দরকার। ঠিক আছে, যদি ছোট হইতে পারতাম তাইলে ভালো হতো। বলবো বলবো, সমস্যা নেই। আসলে ফোকাস রাইটিং নিয়ে আসলে ওইভাবে কি বলবো বলেন, ফোকাস রাইটিং মানে আপনাদের সবার প্রথমে যেই অভ্যাসটা গড়ে তোলা দরকার আমার দৃষ্টিতে, ঠিক আছে, যে পত্রিকা পড়ার অভ্যাসটা একটু করা জরুরি। মানে কি টপিক পড়বেন এটা জরুরি না, বিষয়টা হচ্ছে যে বিভিন্ন বিষয় পড়তে পারেন আপনি, ওই বিনোদন পেজে পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু পড়তে হবে। আপনি যদি 3 মাস শুধু পড়ে যান, যে কি পড়তেছি এটা মনে না রাখলেও চলবে, কিন্তু 3 মাস আমি শুধু পত্রিকা পড়বই, পত্রিকার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যা আছে সব নিউজই পড়ার চেষ্টা করব, খালি পড়ে যান। দেখবেন যে এই 3 মাস পড়লে আপনার মাথার মধ্যে অটোমেটিক হাজার হাজার তথ্য জড়ো হয়ে থাকবে, এবং আপনার লেখার হাত ভাই মানে অন্য লেভেলে চলে যাবে। কারণ আপনি যত বেশি পড়বেন আপনি তত বেশি লেখার কৌশল রপ্ত করতে পারবেন। সো ফোকাস রাইটিংয়ে ভালো করার মূল ইয়ে হচ্ছে আগে পড়তে হবে প্রচুর পরিমাণে। ঠিক আছে, পড়ার পরে আপনাকে লেখার বিষয়টা ইয়ে করতে হবে, যে আপনি আসলে ফোকাস রাইটিং লেখার জন্য সর্বোচ্চ হয়তো 20 মিনিট সময় পাবেন একটা ফোকাস রাইটিং লেখার জন্য। সো আপনি এই যে বিশাল কিছু জানেন, ধরেন যে আপনাকে সহজ একটা টপিক দিয়েছে, আপনি ওই অনেক কিছু জানেন, কিন্তু এই অনেক কিছু জানাকে আপনাকে 20 মিনিটের মধ্যে নিয়ে আসতে হবে, 20 মিনিটের লেখা। তখন যে প্রচুর পরিমাণে লেখার অভ্যাস করতে হবে, পড়ার পরে লেখার অভ্যাস। সো এই যে 20 মিনিটের মধ্যে লিখতে পারবেন কি পারবেন না এটা ডিপেন্ড করবে বাসায় আপনি কতদূর প্র্যাকটিস করছেন। ঠিক আছে, আর কিছু টেকনিক্যাল বিষয়পত্র আছে, এটা তো আসলে ওইভাবে হয় না, মানে শুধু বলে হয় না, আরো অনেক বিষয় আশয় আছে। দেখেন 9 নম্বরে কি বলতেছে, ইফ দ্য প্রাইস অফ অনিয়ন ইজ ডিক্রিজ বাই 60%। বলতেছে যে অনিয়ন মানে পেঁয়াজ না ভাই, পেঁয়াজ নাকি পেঁয়াজ না রসুন, যাই হোক অনিয়নই বলি, মনে নাই, যে অনিয়নের দাম কি পড়ছে, 60% ডিক্রিজ হয়ে গেছে। তারপরে বলতেছে যে ফাইন্ড বা হাউ মাচ পার্সেন্ট এ ম্যান মাস্ট ইনক্রিজ হিজ কনজামশন অফ অনিয়ন সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার অন অনিয়ন রিমেইনস সেম। বলতেছে যে তাহলে আপনার মানে খরচটা কত বাড়াতে হবে যাতে করে এই অনিয়নের খরচটা আপনার কি থাকে, সেম থাকে।
তো এটা ঐকিক নিয়মের মতো না, যে আপনার দাম ছিল 100 টাকা, এই দামটা 60% ইনক্রিজ হয়ে 40 টাকা হয়ে গেছে। কথা বুঝছেন? পেঁয়াজের দাম ছিল 100 টাকা, 60% দাম কমে 40 টাকা হয়ে গেছে। এখন আপনি চিন্তা করতেছেন যে ভাই খরচ আমি 100 টাকায় রাখবো, খরচ কমাবো না, খরচ 100, পেঁয়াজ বাবদ খরচ আমি 100 টাকায় রাখবো। সো পেঁয়াজ বাবদ খরচ যদি আপনি 100 টাকায় রাখতে চান, তাহলে ডেফিনেটলি আপনার খাবারটা বাড়াইতে হবে, পেঁয়াজের ব্যবহার বাড়াইতে হবে। তাহলে আপনি তখন বলবেন যে ভাই 40 টাকায় খরচ বাড়াতে হবে কত টাকা? 60 টাকা। তাহলে 100 টাকায় খরচ বাড়াতে হবে কত? এই যে 100 গুণন হচ্ছে 60 ডিভাইডেড 40, 20 5 বার, 20 2 বার, 2 8-এর ভিতরে যাবে 30 বার, তাহলে 5 30-এ 150%। তার মানে পেঁয়াজের ব্যবহার আপনাকে বাড়াতে হবে কত? 150% বাড়াতে হবে। এই যে তার মানে ওই যে যেটা বললাম, এইটা আগে আপনাকে মানতে হবে যে 3 মাস শুধু আপনি পড়েন। সেটা যে কোনো পত্রিকায় হইতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো বই হইতে পারে। প্রেমের উপন্যাস পড়েন, ভাল লাগবে, ওইটা যদি ভাল লাগে ওইটাই পড়েন, ঠিক আছে? বা অন্য কোনো যেটার প্রতি আপনার আগ্রহ আছে, বাট আপনি পড়েন। আপনি 3 মাস টার্গেট নেন। সহজ উপায় হচ্ছে পত্রিকা পড়ার, কারণ বিভিন্ন ফ্লেভার পাওয়া যায়, ঠিক আছে? খেলাধুলা, বিনোদন, অর্থনীতি, মারামারি, হানাহানি, ফাটাফাটি সব কিছুই পাওয়া যায় পত্রিকাতে, ঠিক আছে? সো জাস্ট 3টা মাস খালি চোখের সামনে যা আসবে খালি পড়ে যাবেন। দেখেন আপনার শব্দ চয়নও ভালো হবে, আপনার লেখার যে মান, এখন আপনি যেই লেভেলের বাক্য রচনা করেন তার চেয়ে আপনি বেটার লেভেলের বাক্য রচনা করতে পারবেন, ঠিক আছে? এখন যেটা হচ্ছে যে আপনার মধ্যে আসলে ইনপুট তো নাই, আপনি তো ইনপুট দেন নাই। সো আপনি চাইলেই আউটপুট দিতে পারবেন না। সো আগে আপনাকে ইনপুট দিতে হবে। আপনি ইনপুট দেন 3 মাস, দেখবেন যে আউটপুট বের হচ্ছে। পরেরটাতে চলে যান, 10 নম্বর। 10-এ কি বলা হচ্ছে? যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, ঠিক আছে? যে আপনারা সুমন ভাইয়ের লেখা দেখেন না, বা সুমন ভাইয়ের লেখা দেখে অনেকেই হিংসা, আমি নিজেও হিংসা করি যে আমার লেখাটা যদি সুমন ভাইয়ের মতো হইতো তাহলে আমি জীবনে অনেক কিছু করে ফেলতে পারতাম, ঠিক আছে? তো আমি সুমন ভাইকে খুব কাছ থেকে দেখছি। তো আমরা যেরকম চাকরির পরীক্ষার জন্য বিভিন্ন বইপত্র পড়ি বা এই সেই পড়ি, সুমন ভাই কখনো এই কাজটা করে নাই ভাই, বিশ্বাস করেন, কখনো এই কাজটা করে নাই। এই লোকটা এখনো প্রচুর পরিমাণে ইংরেজি পড়ে, মানে পত্রিকা পড়ে, ইংরেজি পত্রিকা, বাংলা পত্রিকাও পড়ে বাট কম, কিন্তু ইংরেজি পত্রিকা সে মানে কি বলবো, যে আপনি যদি তার সঙ্গে কখনো কোনো দিন তার সঙ্গে দেখা হয়, বা হয়তো দেখা গেছে যে সারাদিন একসঙ্গে থাকার সুযোগ পাইছেন, আপনি তারা এই চ্যালেঞ্জটা কইরেন যে ভাই আজকে আপনারে ইংরেজি যতগুলো শব্দ ধরবো সবগুলো শব্দের অর্থ আপনাকে পাঠতে হবে। যদি কোনো শব্দের অর্থ যদি আপনি না বলতে পারেন, সেটা আপনি ডিকশনারি থেকে বলেন, ইংরেজি পত্রিকা থেকে বলেন। সাধারণত উনি বড় মানে সবচেয়ে বড় সড়ো চ্যালেঞ্জ হলে বলে যে তাইলে পত্রিকা থেকে জিজ্ঞাসা কর, ঠিক আছে? কারণ পত্রিকা থেকে কোনো শব্দ জিজ্ঞাসা করে বাংলা টু ইংরেজি এবং ইংরেজি টু বাংলা, আমি আজ পর্যন্ত, আজকে পর্যন্ত সুমন ভাইকে আমি একটা শব্দ জিজ্ঞাসা করে হতাশ হই নাই যে যেই শব্দটার বাংলা থেকে ইংরেজি উনি পারে নাই বা ইংরেজি থেকে বাংলা উনি পারে নাই, সেটা যত কঠিন শব্দই হোক। এইটা কখন সম্ভব হয়েছে? যে প্রচুর পরিমাণে পড়ে, আগেও পড়ছে এখনো পড়ে। এই যে ফোকাস রাইটিং নিয়ে আমরা মানে বিভিন্ন মানে প্রিপারেশন নেই বা বিভিন্ন প্রস্তুতি নেই, ওই লোকটার জীবনে আমি কোনো প্রিপারেশন নিতে দেখিনি। মানে অন্তত এই পরীক্ষা রিলেটেড বিষয়গুলো নিয়ে কখনোই প্রিপারেশন নিতে। বিসিএস এর জন্য বেশ কিছুদিন পড়ছে বাধ্য হয়ে, কিন্তু ব্যাংকের জন্য ওইভাবে আমারই কিচ্ছু পড়ে নাই, জাস্ট পত্রিকাটাই পড়ছে, যেটা সে এখনো পড়ে। অফিসে বসে থেকে পড়ে, বাসের মধ্যে পড়ে, মোবাইলে পড়ে, ল্যাপটপে পড়ে, কিন্তু সে পড়ে, পত্রিকাটা পড়ে। আপনি তাহলে যত বড় চ্যালেঞ্জই দেন না কেন সে অ্যাকসেপ্ট করবে, কিন্তু আপনি তারা হারাইতে পারবেন না। সবগুলো শব্দের অর্থ বলে দিবে, একদম টু দ্য পয়েন্ট বলে দিবে।
এই যে আমরা ওনার মাঝে মাঝে ইংরেজিতে পোস্ট দেয় না, কিন্তু মাঝে মাঝে যেই সব পোস্টগুলো ইংরেজিতে দেয় আপনি দেখেন শব্দগুলো খেয়াল করেন, ডিকশনারি বের করতে হয় আমাদেরকে, যেই শব্দের অর্থটা কি, গঠন মানে ইংরেজি বাক্যের যে গঠন সেটার হিসাব পরে, আগে অর্থটাকে এটা জানি, ঠিক আছে। কিন্তু এটা তখনই সম্ভব হয় যে মানে দীর্ঘদিন থেকে উনি পড়তে 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 ওই জিনিসগুলো ওনার মাথায় গেঁথে গেছে। যেই টপিকই দেখ না কেন আপনি ওনাকে যেই টপিকই দেন উনি কথা বলতে পারবে, উনি তার উপর 2-4 পৃষ্ঠা লিখে ফেলতে পারবে, ঠিক আছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ওই পত্রিকা পড়ে। তার যদি রিসোর্স বলেন, ওই রিসোর্স একটাই, পত্রিকা, শুধু পত্রিকা পড়ে। আরও বিভিন্ন অন্যান্য অনেক বই সই পড়ে, কিন্তু সেগুলোর হিসাব আলাদা, কিন্তু পত্রিকাটা মিস করে না। এইটাই হচ্ছে তার মেইন সোর্স, বোঝা গেছে। তো পত্রিকাটা পড়লে আমার মনে হয় যে ভালো করা সম্ভব, খুব বেশি ভালো করা সম্ভব। 10 নম্বরে দেখেন, 10-এ কি বলা হচ্ছে যে এ শার্ট ওয়াজ সোল্ড ফর টাকা 171, একটা শার্ট আপনি 171 টাকায় বিক্রি করে দিয়েছেন, অ্যান্ড দ্য গেইন ওয়াজ অ্যাজ মাচ পার্সেন্ট অ্যাজ ইট কস্ট ইন টাকা অ্যামাউন্ট, হোয়াট ওয়াজ দ্য পারচেস প্রাইস অফ দ্য শার্ট। দেখেন, তো বলা হচ্ছে যে শার্টের যেই ক্রয় মূল্য আর শার্টের উপরে যেই লাভ করছেন এই দুইটা অ্যামাউন্ট সমান। অর্থাৎ আমি যদি কস্ট প্রাইসকে 78 টাকা ধরি, তাহলে আমার প্রফিট কত করতে হবে, এই 78-এর ওপর 78% প্রফিট করতে হবে। অর্থাৎ আমার কস্ট প্রাইসের সংখ্যা আর প্রফিট পার্সেন্টেজের সংখ্যা বা অ্যামাউন্ট এই দুইটাই সেম হবে। তো এই দুইটা যোগ করলে আমি এখানে ডেফিনেটলি একটা ডেসিমাল নাম্বার পাবো, দেখেই বোঝা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে ডেসিমাল পাবো। কিন্তু আমাকে এখানে বলতেছে যে সেলিং প্রাইস কত, 171, একটা ইন্টিজার হওয়া লাগবে। সো 1 নম্বর উত্তর হবে না। 2 নম্বর যদি 82 ধরি, তাহলে 82 প্লাস 82 ইন্টু 82 ডিভাইডেড 100, এইটা ক্যালকুলেশন করলে এখান থেকেও আমি একটা কি পাবো, ডেসিমাল সংখ্যা পাবো। সো এইটা উত্তর হবে না। আপনি যদি সেমভাবে 76 ধরেন, তাহলে দেখবেন যে এখানেও আপনি কি পাচ্ছেন, একটা ডেসিমাল নাম্বার পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনাকে প্রশ্নে বলতেছে যে সেলিং প্রাইস হওয়া লাগবে 171 টাকা। তার মানে উত্তর দিতে হবে কত, নান অফ দিস, ঠিক আছে। যে 3টা অপশনের একটাও আমার কস্ট প্রাইস হবে না, 3টা অপশনের একটাও আমার কস্ট প্রাইস হবে না। এইটার কস্ট প্রাইস হচ্ছে আপনার 90 টাকা বা 90 টাকা। কিভাবে দেখেন, 90 টাকা যদি কস্ট প্রাইস হয়, কস্ট প্রাইসের সাথে প্রফিট করবে কত, 90%, তাহলে সমান সমান কত হবে, 90 যোগ এই যে 9-9-81, তাহলে কত হচ্ছে, এই যে দেখেন 171 টাকা মিলে গেছে সেলিং প্রাইস, ঠিক আছে। সো উত্তর হচ্ছে নান অফ দিস। পরেরটাতে চলে যাই। না আসলেই সুমন ভাই মানে ভালো একজন মানুষ, ট্যালেন্টের বিষয়টা পরে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ। আমার এখনও মনে পড়ে যে আমরা 2019 সালে খুব ভালো সময় কাটাইছি, ঠিক আছে। 2019-এ মানে মোটামুটি 2016 থেকেই ভালো সময় কাটাইছি, বাট 2016-তে যখন প্রথম পরিচয় তখন আমি একটু মানে ভয় পাই, আপনারা যেরকম ভয় পান না, আমিও ভয় পাইতাম বা একটু রেসপেক্ট দেওয়ার চেষ্টা করতাম যে বড় ভাই মানুষ, একটু রেসপেক্ট দেই, ঠিক আছে। বাট মানে 2015-16 এইভাবে গেছে, বাট 2017 থেকে মানে সম্পর্কটা একদম অন্য লেভেলে চলে গেছে। 2017-18 এই সময় খুব ভালো সময় কাটাইছি, 19-এ ভালো সময় কাটাইছি, 20-এ করোনার আগে, বিশেষ করে 2019-এর সময়গুলো আসলে ভোলার মানে মতো না। 2019-এ অনেক ভালো সময় কাটাইছি আমরা, ভালো এবং খারাপ দুইটাই। 2019টা আসলে অনেক কিছুই দেখাইছে। 2019টা যেরকম মানে কষ্ট দেখাইছে, অভাব দেখাইছে, ভালো সময় কীরকম হয় এইটাও দেখাইছে। 2019টা ভাই খুব মানে অন্যরকম একটা সময়। আমার যদি জীবনে কখনো মানে পিছনে ফেরার সুযোগ থাকে,
তাহলে আমি 2টা সালে ফেরত যাইতে চাই, 2019, 2020, আরেকটা হচ্ছে 2012-13 দিকে। অন্যরকম সময় ভাই একদম। দেখেন লাস্ট কোয়েশ্চেন, এই মানে লাস্ট ব্যাংকের কোয়েশ্চেন এই ব্যাচের। এখানে বলা হচ্ছে যে এ ম্যান উইশেস টু কাভার হিজ ফ্লোর উইথ টাইলস, ইচ ওয়ান মেজারিং 3/4 inch by 2 inch. If his room is rectangular, measuring 12 feet by 18 feet, how many such tiles will the need? মানে will he need? এখানে বলা হচ্ছে যে একজন মানুষ তার রুমটা টাইলস দিয়ে কাভার করবে, এটার জন্য টাইলস কিনে নিয়ে আসছে 3/4 inch by 2 inch, এবং তার রুমটা হচ্ছে আয়তকার। সেই রুমের ইয়েটাও দেওয়া আছে যে রুমটা হচ্ছে 12 ফিট বাই 18 ফিট। তাহলে খেয়াল করেন এই যে রুমের ক্ষেত্রফল 12 ফিট বাই 18 ফিট, এইটাকে আমরা কি করব, ইঞ্চিতে কনভার্ট করব। সো এই 12 ফিটের সাথে এই যে 12কে গুণ করে দিব, তাহলে এটা ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে। এই 18-র সাথে আবার 12কে গুণ করে এটা ইঞ্চিতে কনভার্ট করে দিব। কেন ইঞ্চিতে কনভার্ট করে দিলাম? কারণ এই যে টাইলসের ক্ষেত্রফল এটা আমার কি হবে, এই যে ইঞ্চিতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাওয়া যাবে, 3/2, যেটাকে আমরা বলতে পারি কত, 1.5 বা 15 বলতে পারি। তাহলে 12 কত হয়, 144 গুণন 18 216, আর এই যে দশমিকটা তুলে দেওয়ার কারণে ওপরে 10। এখন আসেন ক্যালকুলেশন করেন, 5 এখানে 2 বার, 5 এখানে 3 বার, 4 4 8, আর একে 9। তাহলে 3 এটার ভিতরে কতবার যাবে, 48 বার। 48 দিয়ে কোনো 96, 96 আর 216কে গুণ করে দিলে এটা আনসার মুখস্থ, তো এই জন্য বলতে পারলাম যে 20,736 হয়ে যাবে। ঠিক আছে, যে কতগুলো টাইলসের দরকার, 20,736টা। বিশ হাজার 736টা টাইলস দরকার হবে ওই মানুষটার রুম পুরোপুরি কাভার করতে। পরেরটাতে চলে যান, 2 নম্বর। দেখেন সহজ প্রশ্ন। এখানে বলতেছে যে জন ওয়ার্কস 10 miles at an average rate of 2 miles per hour and returns on a bicycle at an average rate of 10 miles per hour. How long does the entire trip take him? বলতেছে যে জন 10 মাইল পথ 2 মাইল পার আওয়ার বেগে যাবে, আবার 10 মাইল পথ 10 মাইল পার আওয়ার বেগে ফেরত আসবে, এতে করে তার মোট কত সময় লাগবে। তাহলে সময় জিজ্ঞাসা করছে, সময় মানে কি ডিস্টেন্স ডিভাইডেড স্পিড, তারপরে ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। তাহলে সময় কত হবে, এখানে লাগবে 5 ঘন্টা, এখানে লাগবে 1 ঘন্টা, তার মানে টোটাল সময় লাগবে 6 ঘন্টা। যাইতে 5, আসতে 1, 6। ভয়েরও আছে, রেগে গেলে ভাই অন্যরকম। ঠিক আছে, রেগে গেলে অন্যরকম, রেগে গেলে আপনি চিনতে পারবেন না, কিন্তু সহজে রাগে না। ঠিক আছে, খুব বেশি ইয়ে না করলে রাগে না, কিন্তু একবার যদি রেগে যায় তাইলে মনে করেন খবর আছে, সেদিন সবার সবার কপালে দুঃখ আছে। সাধারণত রাগে না, আমি খুব কম সময় রাখতে দেখছি, কিছু কিছু সময় রাখতে দেখছি, তাছাড়া সব সময় ঠান্ডা। আপনি কোনো কিছু বলে তাকে রাগাইতে পারবেন না, কিন্তু হুট করে যদি রেগে যায় তাহলে সামাল দেওয়া খুবই মুশকিল। ভয়ের কিছু নাই, এমনি ফ্র্যাঙ্কলি সব কিছু জিজ্ঞাসা করলে সবই উত্তর দিবে। ঠিক আছে, 3 নম্বরে চলে যান। দেখেন এখানে কি বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফ্যাক্টর অফ দ্য এক্সপ্রেশন 2x। এটার তো কোনো ফ্যাক্টরই হবে না, এটার উত্তর হচ্ছে নান অফ দিস। 2x² + 1 এর এটার কোনো আসলে উৎপাদক নাই, বুঝতে পারছেন, এটার কোনো ফ্যাক্টর নাই, এটাকে ফ্যাক্টরাইজ করাই যাবে না, 2x² + 1 কে করা যায় না। দেখেন 4 নাম্বার, 4-এ কি বলা হচ্ছে যে এখানে একটা চিত্র দেওয়া আছে, এবং এই চিত্রতে বলতেছে যে এ বি সমান সমান হচ্ছে এসি, অর্থাৎ এই এ বি বাহু আর এই এসি বাহু এই দুইটা সমান, তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ,
এরপরে বলতেছে যে অ্যাঙ্গেল এ সমান সমান 40 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে আমরা খুব ভালোভাবেই জানি যে ভাই যে ত্রিভুজের তিনটা কোণ, এই যে যেমন কোণ এ, কোণ বি এবং কোণ সি, ত্রিভুজের তিন কোণ সমান সমান 180 ডিগ্রি। তাহলে কোণ এর মান দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে কোণ বি আর কোণ সির মানটা কত হয়ে যাবে ভাই? আপনি খুব ইজিলি বলবেন যে কোণ বি আর কোণ সির মান হচ্ছে 140 ডিগ্রি। যেহেতু এইটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোণ সমান হবে, তার মানে এখানে এই যে কোণ বি আর হচ্ছে কোণ সি, এই দুইটা সমান, তার মানে কোণ বিও হবে 70 ডিগ্রি এবং কোণ সিও হবে কত? 70 ডিগ্রি হবে। এরপরে বলতেছে যে অ্যান্ড বিডি ইজ পারপেন্ডিকুলার টু এসি, এবং এই যে বিডি এইটা এই এসি বাহুর উপরে লম্ব। বলা হচ্ছে যে হাউ মেনি ডিগ্রিজ আর দেয়ার ইন দ্য অ্যাঙ্গেল ডিবিসি, তাহলে এই যে ডিবিসি এই কোণটা কত? এই কোণটা কত হবে এটা জিজ্ঞাসা করছে। ভাই সহজ হিসাব, আমরা যদি জাস্ট এই যে বড় এই যে এই মানে শেড করা এই পোর্শনটা যদি দেখি, তাহলে এই শেড করা পোর্শনটা হচ্ছে বা এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এটা কি একটা সমকোণী ত্রিভুজ? তাহলে সমকোণী ত্রিভুজ হইলে, এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমি বলতে পারি যে এইটা কত হবে? এই যে কোণ ডি, এই কোণ ডি কত? 90 ডিগ্রি না? কোণ ডি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণ ডি 90, কোণ এ 40, 130। তাহলে এই যে এই কোণটা, এটা কত হবে? এটা ডেফিনেটলি 50 ডিগ্রি হবে, 50 ডিগ্রি হবে, তাই না? কারণ 90, 40, 130 আর 50-এ কত? 180। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোণ বিটাকে দুইটা কোণে ডিভাইডেড করা হয়েছে। আমরা সবাই জানি যে কোণ বি কত? 70। তো 70 ডিগ্রির মধ্যে এই যে শুধুমাত্র এই পোর্শনটা, এইটা যদি 50 ডিগ্রি হয়, তো জিজ্ঞাসা করছে যে এই যে এই ছোট পোর্শনটা, কোণ বির এই ছোট পোর্শন, এটা কত? তখন আপনি বলবেন যে ভাই 70 থেকে 50 বাদ দেন, তাহলে উত্তর পেয়ে যাবেন কত? 20 ডিগ্রি। এই যে অপশন এ। পরেরটাতে চলে যান। এখানে কি বলতেছে যে ইফ টি ইজ এনি ইন্টেজার, টি যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, জোড় বিজোড়, হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্টস অ্যান অড ইন্টেজার, তাহলে নিচের কোনটা অড ইন্টেজার হবে? তাহলে খেয়াল করেন, টিকে যদি আমি অড ধরি তাহলে এটা 2 হবে, কারণ যে কোনো অড ইভেন যে কোনো সংখ্যার সাথে 2 গুণ করলে আপনি কি পাবেন? ইভেন পাবেন। এখানে দেখেন 2t + 2, এটাও আপনার আলটিমেটলি কি আসবে? ইভেন আসবে। 3t আপনি যদি এই টিকে যদি ইভেন ধরেন, তাহলে অড আর ইভেন গুণ করে দিলে এখান থেকে আপনি ইভেন পাবেন। কিন্তু এই যে 2t + 13, এখানে আপনি টির মান যদি 1 ধরেন, তারপরেও এখানে আপনার অড আসবে। আপনি যদি টির মানকে 2 ধরেন, তারপরেও এখানে আপনার কি? অড আসবে। তার মানে নিচের কোনটা অড নাম্বার পাওয়া যাবে? নিচের কোনটা থেকে? এই যে অপশন বি থেকে আপনি শুধুমাত্র অডই পাবেন, কোনো ইভেন পাবেন না। টিকে অড ধরলেও আপনার অড আসতেছে, টিকে যদি ইভেন ধরি তারপরেও আমার কি আসতেছে? অড আসতেছে। তার মানে অপশন বি উত্তর। পরেরটাতে চলে যান, 6 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে হোয়েন দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রিডিউসড বাই 15%, একটা জিনিসের দাম 15% কমে গেছে, দ্য সেলস ইনক্রিজেস বাই 35%, এতে করে বেচা বিক্রির সংখ্যা 35% বৃদ্ধি পাইছে। তো আমাদেরকে বলতেছে যে দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য টোটাল অ্যামাউন্ট অফ রিসিপ্টস ইজ, তাহলে মানে আপনার ওভারঅল কীরকম পরিবর্তন ঘটবে। সো এইগুলো হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ করা, মানে ইনক্রিজ ডিক্রিজের ম্যাথ। তো এগুলো তো আমরা শিখছি যে আমি যদি ধরে নেই যে একদম শুরুতে জিনিসটা 100 ছিল, তারপরে আমি 15% ডিক্রিজ করে জিনিসটাকে 85-তে নিয়ে আসছি, তারপরে এরা কি করছে? 35% ইনক্রিজ করছে। তাহলে 85-র 35% কত, এইটা বের করাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ। 5 এখানে 7 বার, 5 এখানে 20 বার, 5 এখানে 17 বার,
5 এখানে 4 বার, 7 17 কত হয়ে যায় 119, 119কে 4 দিয়ে ভাগ করলে কতবার দেওয়া যাবে দেখেন তো, 4 দুগুণ 8, এখানে হচ্ছে 39, 4 নং 36, 4 10 40, 4 নং কত 36, তার মানে হচ্ছে 3 0 দশমিক ওই 29 দশমিক সামথিং কিছু একটা হচ্ছে। তাহলে 85-র সাথে যদি আমরা 85-র সাথে যদি আমরা 29 যোগ করে দেই তাহলে কত পাবো 29 দশমিক সামথিং। তাহলে 80 20 কত 100, 109 আর 105, তার মানে হচ্ছে 114 দশমিক সামথিং কিছু একটা। তার মানে একটা জিনিস শুরুতে 100 ছিল, তারপরে 15% ডিক্রিজ করছি, তারপরে 35% ইনক্রিজ করছি, করার ফলে আমার আলটিমেটলি কত আসছে এটা 114 দশমিক সামথিং কিছু একটা, মানে ইনক্রিজ 114 দশমিক সামথিং কিছু ইনক্রিজ হয়েছে। তাহলে দেখেন ইনক্রিজের অপশন এখানে শুধুমাত্র একটাই আছে। তো এটা যদি আমরা হিসাব করি যে 14 সমস্ত 3/4, 4 14 56, 56 আর 3 কত 59/4, 59/4, কি ভুল করলাম নাকি 15% ডিক্রিজ করছি 85 থেকে 35% ইনক্রিজ করছি, তো ঠিকই তো আছে। 29 দশমিক সামথিং মানে 29, আচ্ছা যদি তাই করি তাহলে 29.75 আসবে। তো 85-র সাথে যদি 29.75 যোগ করে দেই তাহলে 114.75 আসে, 114.75। ঠিকই আছে, দেখেন ঠিকই আছে, দেখেন ঠিকই আছে যে এটা তাহলে 29.75 বেড়ে কত হয়ে যাচ্ছে 114.75 হয়ে যাচ্ছে। তো এখানে কত ইনক্রিজ হয়েছে দেখেন তো, শুরুতে 100 ছিল, এখন 114.75 হয়ে গেছে, তার মানে এখানে ইনক্রিজ পাইছে কত 14.75, এইটা ইনক্রিজ হয়েছে। এই 14.75কে ওরা লিখছে 14 সমস্ত 3/4%, কারণ আমরা সবাই জানি যে 3/4 মানে কত এই যে 75। তাহলে এই যে 14.75কে জাস্ট ওরা 14 সমস্ত 3/4%-এ প্রকাশ করছে, যে শুরুতে 100 ছিল, পরে সেটা 14.75% বৃদ্ধি পাইছে, যেটাকে ওরা বলা হচ্ছে 14 সমস্ত 3/4%। ঠিক আছে, অপশন বি উত্তর। পরেরটাতে চলে যান, এটা রিপিট প্রশ্ন, এটা এর আগের ক্লাসে বোধহয় আমরা সমাধান করছি এটা। ঠিক আছে, রিপিট প্রশ্ন। দেখেন লাস্ট ম্যাথ আজকের, যে ইফ সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ইজ টাকা 256 অ্যান্ড দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ইকুয়ালস দ্য নাম্বার অফ ইয়ার্স, দেন দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ, বলতেছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার উপরে আপনি 256 টাকা সুদ পাবেন এবং আপনার রেট পার্সেন্ট আর টাইম এই দুইটা সমান, অর্থাৎ রেট পার্সেন্ট যদি x% হয় তাহলে টাইমটাও কত হবে x বছর হবে। তাহলে আমি ধরেই নিচ্ছি যে আমার প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা, ধরে নিলাম যে প্রিন্সিপাল 100 টাকা, সুদের হার হচ্ছে x%, বছর হচ্ছে x সংখ্যক, তাহলে আমি সুদ পাচ্ছি কত এই যে 256 টাকা। 100 আর 100 কেটে যাবে, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 256 হলে x ইজ ইকুয়াল টু কত 256 √256, তাহলে এটা কত হবে 16 হবে। তার মানে x এর মান কত 16, সুদের হার কত আপনার 16%। সুদের হার হচ্ছে 16%। এই হচ্ছে আমাদের পড়াশোনা এই কোর্সের। ঠিক আছে, ক্লাসগুলা শুভ ভাই এতে দিয়ে দিছে গুগল ড্রাইভে, যারা ডাউনলোড করেন নাই আমি এই সুযোগটা দিতাম না, যেহেতু সিনিয়র অফিসারের পরীক্ষা মোটামুটি সবাই বলতেছে যেহেতু বিআইবিএম নিবে, অনেক ক্লাস ডিলিট হয়ে গেছে, এই জন্যে মানে এই ব্যবস্থাটা করা হয়েছে। আর শুভ ভাই যদি ক্লাসে থাকেন একটু ক্লাসের ওই যে অ্যাক্সেসটা মানে আপনি ওপেন করে দেন। ঠিক আছে, মানে সবগুলা ক্লাসের অ্যাক্সেসগুলো আপনি ওপেন করে দেন, তাহলে ওই আপনাকে নক দিয়েও বিরক্ত করবে না,
তাহলে বা কমেন্টও করবে না, আপনি সবগুলোর ক্লাস মানে অ্যাক্সেসগুলো জাস্ট ওপেন করে দিন, তাইলে আর ঝামেলা পোহাতে হবে না। ঠিক আছে, ক্লাসগুলো ডাউনলোড করে নিন, কারণ কোন সময় আবার টান দিবে ফেসবুক এটা বলা যায় না। ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন, তাইলেই থেকে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।